ওকে। তো এই যে জায়গাটা সেটা হচ্ছে আমরা কথা বলতে গেলে যেমন এমন কিছু শব্দ আমাদের আসে, টেবিলের উপরে একটি বই আছে। ওয়ালাইকুম সালাম, হাউ আর ইউ, গুড ইভিনিং। আই এম অলসো ফাইন। নাও আই এম গোয়িং টু স্টার্ট মাই ক্লাস, সো বি অ্যাটেন্টিভ এন্ড এনজয় মাই ক্লাস। ওকে, জাস্ট ওয়েট এ বিট। ইউজ অফ ইন্ট্রোডাক্টরি ইট, দেয়ার, ইট, দেয়ার, হেয়ার, আর হাউ টু সে সামথিং টাইম ইন ইংলিশ। আমরা হাউ টু সে টাইম ইন ইংলিশ, কিভাবে সময়টা ইংরেজিতে বলবো, এবং ইট এবং দেয়ার এর ব্যবহার, এটাকে বলা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট এবং ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইংলিশে কথা বলতে গেলে আমাদের প্রত্যেক জায়গায় কিন্তু এটা প্রয়োজন হয়। এই কাঠামোটি কোথাও কোনো কিছু এর অবস্থান আছে দেখবেন, কোথাও কোনো জিনিসের স্থিরভাবে অবস্থান আছে, এমন বোঝালে কিন্তু আমরা ইট বা দেয়ার এর ব্যবহার করব। ঘরের দরজায় একটি কুকুর আছে, কোথায় রয়েছে? ঘরের দরজায়, অর্থাৎ দেয়ার ইজ আ ডগ এট দ্য ডোর অফ দ্য হাউস। টেবিলের উপরে একটা বই আছে, দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল, দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল। ছাদে একটি কুকুর আছে, ছাদে একটি মেয়ে আছে, দেয়ার ইজ আ গার্ল অন দ্য রুফ। এখানে অন কিন্তু প্রেপোজিশন, অন এর ব্যবহার, প্রেপোজিশনের ক্লাসটা আমরা যখন করব তখন এটা খুব ভালোভাবে দেখতে পারবো। মাঠে তিনটা গরু আছে, অর্থাৎ মনে রাখবেন কোথাও কোনো জিনিস বাংলা ক্রিয়ার শেষে যদি আছে, নাই, ছিল, ছিল না, এই শব্দগুলো থাকে, তখন কিন্তু আমরা দেয়ারের ব্যবহার করব। ঢাকায় একটি চিড়িয়াখানা আছে, দেয়ার ইজ আ জু ইন ঢাকা। চট্টগ্রামে একটি সমুদ্র, কক্সবাজারে একটি সমুদ্র সৈকত আছে, দেয়ার ইজ আ সি বিচ ইন কক্সবাজার। দেখেন, আকাশে অনেক তারা আছে, দেয়ার আর মেনি স্টার্স ইন দা স্কাই। তারপর যদি বলা হয় এই যে চাবিটা, আমরা বলি না, মনে করেন আপনি আপনার ফ্যামিলির কাউকে চাবিটা দিয়ে যাচ্ছেন, বাসা থেকে বের হচ্ছেন, তাকে বলছেন এই যে চাবিটা, হেয়ার ইজ দা কি। এই যে চাবিটা এর ইংলিশটা কি বলতে হবে? হেয়ার ইজ দা কি। এই দিকে রাস্তাটা, এই দিকে রাস্তাটা, আপনি কোথাও শহরে গিয়ে রাস্তা চিনছেন না, তো একজন পথচারীকে বললেন যে আমি এই বাসাতে যেতে চাই, এই অ্যাড্রেসটা দেখালেন যে এটা কোন দিকে রাস্তাটা, সে বলবে হেয়ার ইজ দা রোড, এই দিকে রাস্তাটা। দেখেন, স্পোকেন ইংলিশটা কিন্তু আমরা অলরেডি চর্চা শুরু করতেছি যে কিভাবে আমরা সহজে কথা বলতে পারি, আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন জীবনের যে কথাগুলা প্রয়োজন হয় সেগুলা কিন্তু আমরা অলরেডি শুরু করতেছি। এখন এইখান থেকে আমরা যদি কেউ ক্লাসগুলা মিস করি, আমরা যদি এখান থেকে ছিটকে পড়ি তাহলে শিখতে পারবো না। এই যে দেয়ারের যে ব্যবহারটা, এটা দেখবেন কথা বলতে গেলে কিন্তু আমাদের খুব বেশি পরিমাণে প্রয়োজন হয়। টেবিলের উপরে একটি বই আছে, ঢাকায় একটা চিড়িয়াখানা আছে, খুলনায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে। এটা কি হবে? খুলনায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে, বলেন তো। খুলনায় অনেকগুলো বিশ্ব, হুম, দেয়ার আর, হ্যাঁ, এখানে দেয়ারের পরে আর দিতে হবে। কেন আর দিতে হবে? হ্যাঁ, ইয়েস, দেয়ার আর মেনি ইউনিভার্সিটিস ইন খুলনা, খুলনায় একটি বিশ্ববিদ্যালয় আছে, দেয়ার ইজ এ, ইয়েস, তখন এ হবে, দেয়ার ইজ এ ইউনিভার্সিটি। হ্যাঁ হ্যাঁ, যদি বলা হয় ঢাকায় একটি চিড়িয়াখানা ছিল, তখন কিন্তু পাস্ট টেন্সে ইজ দিলে হবে না, আর দিলে হবে না, এখানে পাস্ট ফর্মে আমাকে অজ ব্যবহার করতে হবে, দেয়ার ওয়াজ এ জু ইন ঢাকা। যদি বলতাম ঢাকায় অনেকগুলো চিড়িয়াখানা ছিল, দেয়ার ওয়ার মেনি জুস ইন ঢাকা, দেয়ার ওয়ার মেনি, তখন প্লুরাল করতে হবে। সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, এই কিওয়ার্ডটি মনে রাখতে হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও কিন্তু প্লুরাল হবে। এটা আমরা মনে রাখবো। মাঠে তিনটি গরু আছে, দেয়ার আর থ্রি কাউজ ইন দা ফিল্ড। এই দেখেন, যখন থ্রি হলো তখন কিন্তু কাউ হবে না, তখন প্লুরাল হয়ে যাবে। সিঙ্গুলার এবং প্লুরাল এটা কিন্তু আমরা খুব ভালোভাবে দেখব। আকাশে অনেক তারা আছে, দেয়ার আর মেনি স্টার্স ইন দা স্কাই। বাজারে চারজন মানুষ আছে, দেয়ার আর ফোর মেন। এই তখন আর কিন্তু ফোর ম্যান বলা যাবে না, দেয়ার আর ফোর মেন ইন দা মার্কেট। তারপর বললাম স্ট্রাকচার টু তে দেখবো যে এই কাঠামোটি দ্বারা কারো কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝাবে। যেমন পার্কে অনেক ছেলে মেয়ে আড্ডা দিচ্ছিল, তখন কি হবে? দেয়ার ওয়্যার। ওই যে বলেছি পাস্ট টেন্স হলে তখন কিন্তু এম ইজ আর এর পরিবর্তে আমরা ওয়্যারটা ব্যবহার করবো, এই যে দেয়ার ওয়্যার। দেয়ার ওয়্যার মেনি বয়েজ অ্যান্ড গার্লস, দেয়ার ওয়্যার মেনি বয়েজ অ্যান্ড গার্লস, অনেক বালক এবং বালিকা, গসিপিং ইন দা পার্ক, অর্থাৎ পার্কে অনেক ছেলে মেয়ে আড্ডা দিচ্ছিল। তারপর কি, রাস্তার পাশে একটা লোক পড়েছিল, দেয়ার ওয়াজ এ ম্যান লাইং বিসাইড দ্য রোড,
দেয়ার ওয়াজ এ ম্যান, এই যে দেখেন দেয়ার এর যে ব্যবহার, এটা কি ছিল? রাস্তার পাশে একটা লোক পড়েছিল, অর্থাৎ স্থিরভাবে কোনো জায়গায়। এখানে প্রথম দিকের এই কথাটা একটু স্মরণে রাখবো। এই কাঠামোটি কোথাও কোনো কিছু এর অবস্থান, কোনো কিছু স্থিরভাবে অবস্থান করছে অথবা অস্তিত্ব বোঝাবে, অবস্থান অথবা অস্তিত্ব বোঝানোর জন্য তখনই কিন্তু আমরা দেয়ার ব্যবহার করব, মনে রাখবেন। অর্থাৎ কোনো বাংলা বাক্যের শেষে যদি আছে, নাই, ছিল, ছিল না, স্থিরভাবে এই শব্দগুলো থাকবে প্রেজেন্ট টেন্সে, তাহলে দেয়ার ইজ বা দেয়ার আর, আর পাস্ট ফর্মে অজ বা ওয়ার বসবে। খুবই সিম্পল একটা বিষয়, কিন্তু আমরা এটা অনেক সময় জানি না। আমরা বলি না আমাদের গ্রামে অনেকগুলো মসজিদ রয়েছে, ঢাকায় অনেক মসজিদ রয়েছে, খুলনায় অনেক চিড়িয়াখানা, অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে। অর্থাৎ এই যে আছে থাকলে, আছে, ঢাকায় একটি চিড়িয়াখানা আছে, তখন আমরা দেয়ার ব্যবহার করব। রাস্তার পাশে একটা লোক পড়েছিল, দেয়ার ওয়াজ এ ম্যান লাইং বিসাইড দ্য রোড, দেয়ার ওয়াজ এ ম্যান লাইং বিসাইড দ্য রোড। বেঞ্চে একটা মেয়ে বসা ছিল। আমরা এই বাক্যগুলো কিভাবে ট্রান্সলেট করব? বেঞ্চে একটা মেয়ে বসা ছিল, দেয়ার অজ এ গার্ল সিটিং অন দা বেঞ্চ, সিটিং অন দা বেঞ্চ অর্থাৎ বেঞ্চে বসা ছিল। গাছের নিচে একটা ছেলে ঘুমাচ্ছিল। গ্রীষ্মের সময়, গরমের দিনে গ্রামে দেখবেন গাছের নিচে অনেকে ছায়ায় কিন্তু ঘুমায়। তো বলছে যে এখানে গাছের নিচে একটা ছেলে ঘুমাচ্ছিল। দেয়ার অজ এ বয় স্লিপিং আন্ডার দ্য ট্রি, দেয়ার অজ এ বয় স্লিপিং আন্ডার দ্য ট্রি। এখন আমরা দেখব দেয়ার প্লাস বি, বলা হচ্ছে এই কাঠামোটি কোনো কাজ, সময়, ঘটনা ইত্যাদি। ইয়েস, হ্যাঁ। না না না, এটা জাস্ট স্টার্ট করতেছি, কোনো সমস্যা নাই। একটু হ্যাঁ, কোনো সমস্যা নাই। আহ, হ্যাঁ হ্যাঁ, আর আজকে হচ্ছে ক্লাসে আমরা এখানে তিনজন দেখতে পাচ্ছি, আমাদের মাকসুদা আপা বা ওই যে আরেকজন ছিল, ওনার নাম হচ্ছে কি জানি, আহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার নাম ছিল হচ্ছে শিলা আপা। উনি তো আজকে জয়েন করলো না। আচ্ছা, তো যাই হোক, হয়তো কোনো কাজে ব্যস্ত থাকতো। হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ হ্যাঁ, হয়তো কোনো কাজে আছে, দেখি হয়তো হয়তো একটু পরে জয়েন করবে, সমস্যা নেই, আমরা তিনজন রয়েছি এখন। তো আমরা একটা বিষয় দেখ, হ্যাঁ একটু পরে জয়েন করবে হয়তো। আমরা একটু পড়তে থাকি। বলা হচ্ছে এই কাঠামোটি কোনো কাজ, সময়, ঘটনা ইত্যাদি অবশিষ্ট বা সমাপ্ত, অসমাপ্ত আছে এরূপ বোঝানোর জন্য ব্যবহৃত হবে। অনেক কাজ বাকি আছে। আপনি অফিসে আপনার সিনিয়র যে স্যার রয়েছে বললো যে আজকে কতটুকু কাজ করতে পেরেছেন, তো আপনি বলছেন যে স্যার অনেক কাজ বাকি আছে। এই কথাগুলো আমরা কিভাবে বলবো? তোমাকে ফোন করার মতো ফ্রি মিনিট আমার মোবাইলে নেই, অলস ভাবে সময় ব্যয় করার মতো সময় আমার হাতে নেই, বাচ্চাগুলাকে দেখার মতো বাড়িতে কেউ নেই, অবসর সময় কাটানোর জন্য অনেক সুন্দর ও পরিষ্কার পার্ক রয়েছে। এই যে আছে বা নেই, এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে করব দেখেন। অনেক কাজ বাকি আছে, দেয়ার আর মেনি বা দেয়ার আর লটস অফ ওয়ার্ক টু ডু। এই টু ডু শব্দের অর্থ হচ্ছে করতে বাকি রয়েছে। টু ডু শব্দের অর্থ হচ্ছে কোনো কাজ, এটা ইনফিনিটিভ। যেমন আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। দেখেন একটু লিখে দেখাই। আই ওয়ান্ট, WANT, আই ওয়ান্ট টু ইট, EAT, আই ওয়ান্ট টু ইট। আমি খেতে চাই। ইয়েস, খেতে চাই করতে, এই যে থ্যাংক ইউ। এই যে টু যুক্ত ভার্ব, দেখেন টু ইট, এটার অর্থ হচ্ছে যেতে চাই, খেতে চাই। যদি বলা হয় আই ওয়ান্ট টু গো, কি হবে? আমি যেতে চাই। যদি বলি আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। আমি দেখতে চাই, আই ওয়ান্ট টু সি। দেখেন এই যে এক একটা স্ট্রাকচার শিখাচ্ছি না, এই স্ট্রাকচার গুলো একটু মনে রাখবেন, হ্যাঁ। আর এগুলো আমরা এখানে প্রত্যেকেই কর্মজীবী মা, আমরা কর্মে থাকি, তো তারপরও কিন্তু অবসর সময়, বিশেষ করে শুক্র শনিবার গুলোতে আমার ক্লাস রেকর্ড PDF গুলো একটু দেখবেন। এই যে একটা রুল শিখাচ্ছি, টু যুক্ত ভার্ব, এটাকে ইনফিনিটিভ বলা হয়। এখানে দেখেন এই যে টু যুক্ত একটা ভার্ব ব্যবহার করেছি, টু কল ইউ। এটার অর্থ কি দাঁড়ালো? বলা হচ্ছে যে দেয়ার আর নো ফ্রি মিনিটস, কোনো ফ্রি মিনিট নেই ইন মাই মোবাইল, আমার মোবাইলে। এই যে ইন মাই মোবাইল, এইটা কি হলো? ইন মাই মোবাইল, আমার মোবাইলে। এটা কিন্তু হচ্ছে প্রেপোজিশনের ব্যবহার। ইন অর্থাৎ কোনো কিছুর মধ্যে বা ভিতরে বোঝালে ইনের ব্যবহার হয়, কোনো কিছুর মধ্যে বা ভিতরে বোঝালে ইন বসে, আমরা সবাই জানি। তাহলে ইন মাই মোবাইল দেয়ার আর নো ফ্রি মিনিটস, দেয়ার আর নো ফ্রি মিনিটস ইন মাই মোবাইল, আমার মোবাইলে কোনো ফ্রি মিনিট নেই টু কল ইউ, তোমাকে কল করার জন্য, তোমাকে ফোন করার মতো ফ্রি মিনিট আমার মোবাইলে নেই। দেয়ার ইজ নো ফ্রি টাইম, এই দেখেন এখানে কিন্তু দেয়ার আর ফ্রি মিনিট, যেহেতু মিনিটস হচ্ছে অনেকগুলো প্লুরাল, এই জন্য আর হয়েছে। এখানে ইজ হচ্ছে দেয়ার ইজ নো ফ্রি টাইম
ভালো করে খেয়াল করবেন, দেয়ার ইজ নো ফ্রি টাইম টু স্পেন্ড আইডিলি। আইডিলি শব্দের অর্থ হচ্ছে অলসভাবে পার করার মতো কোনো সময় নেই। দেয়ার ইজ নো ফ্রি টাইম টু স্পেন্ড আইডিলি, অলসভাবে ব্যয় করার মতো কোনো সময় আমার হাতে নেই। দেয়ার ইজ নো অন এলস ইন দ্য হাউস টু লুক আফটার দ্য চিলড্রেন। পিতা মাতা উভয়ই মনে করেন বাইরে চাকরিতে যায়, তাই বলছে যে বাচ্চা কাচ্চাদের ছেলে মেয়েদের দেখবে, এই বাসায় এমন কেউ নেই। দেয়ার ইজ নো ওয়ান এলস ইন দিস হাউস টু লুক আফটার দ্য চিলড্রেন। এই বাক্যগুলো আপনারা আপনাদের জীবনে ব্যবহার করবেন, দেখবেন অনেকেই বলে যে আমি জবে আসছি, চাকরিতে আসছি, বাসায় আমার বাচ্চাকে একা রেখে আসছি, যাদের কেউ থাকে না, শ্বশুর শাশুড়ি বা বাবা মা, এরকম কিন্তু অনেকটা হয়। তো বলছে যে দেয়ার ইজ নো অন এলস, আর কেউ নেই বা কেউ নেই, ইন দা হাউস, বাড়িতে, টু লুক আফটার দা চিলড্রেন। এই যে টু লুক আফটার মানে দেখাশোনা করতে বা দেখাশোনা করার মতো, অবসর সময় কাটানোর মতো অনেক সুন্দর পরিষ্কার পার্ক রয়েছে। দেয়ার আর লটস অফ নাইস ক্লিন পার্কস টু স্পেন্ড ফ্রি টাইম। দেয়ার আর লটস অফ নাইস, অনেক সুন্দর, হ্যাঁ, দেয়ার আর লটস অফ নাইস, অনেক সুন্দর রয়েছে কি, ক্লিন পার্ক, সুন্দর এবং ক্লিন পার্ক, টু স্পেন্ড ফ্রি টাইম। অর্থাৎ আমরা এখান থেকে আজকে শিখলাম, একটু মনে রাখবেন, হ্যাঁ একটু আজকের এই ক্লাসটাতে মনে রাখবেন যে বাংলা ক্রিয়ার শেষে যদি আছে নাই ছিল ছিল না, স্থিরভাবে কোনো জিনিস আছে নাই ছিল ছিল না এমন থাকে, তাহলে আমরা দেয়ারের ব্যবহার করব। তখন কিন্তু আমরা দেয়ার, এখন যদি পাস্ট টেন্স হয় দেয়ার ওয়াজ, যদি প্রেজেন্ট টেন্স হয় দেয়ার ইজ বা দেয়ার আর, এটা আমরা ব্যবহার করব। নীলুফার আপা, আপনি কি বুঝতে পারছেন আমি যে দেয়ারের ক্লাসটা নিচ্ছি? এটা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? প্লিজ লেট মি নো দ্যাট। আচ্ছা দেখেন, মনোযোগ দিয়ে দেখবেন, আমরা কিন্তু ফ্লুয়েন্ট হতে গেলে একটা বিষয় দেখেন, আমি যদি একা একা আগাতে চাই আগাতে পারবো না। এটা আপনি সংসার বলেন, সমাজ বলেন, পরিবেশ বলেন, দেশ বলেন, আপনারা এখানে যারা চাকরি করেন দেখবেন কিন্তু একটা অফিসে একজন আপনি শুধু একা চাকরি করেন না, প্রত্যেককে নিয়েই, অর্থাৎ পৃথিবীটা কিন্তু কোঅপারেশনের মাধ্যমে চলে। সরকার গঠন করলে দেখবেন অনেকগুলো মন্ত্রী থাকে, প্রতিমন্ত্রী থাকে, উপমন্ত্রী থাকে, এমপি থাকে, একজন প্রধানমন্ত্রী থাকে, রাষ্ট্রপতি থাকে, থাকে না? এখানেও কাজটা কিন্তু আমরা কোঅপারেশনে করব। আপনারা মাঝে মাঝে আমাকে প্রশ্ন করবেন, মাঝে মাঝে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব, অর্থাৎ আমি কিন্তু শুধু একঘেয়েমি ভাবে কথা বলবো না। তো দেখেন, আপনাদেরকে দিয়ে প্রেজেন্টেশন নিব, তখন আপনারা কথা বলতে পারবেন। তো আমরা আরো একটু দেখি, এখানে দেয়ারের একটা ব্যবহার দেখলাম, এরপর আমরা আরো একটু দেখতে পাচ্ছি যে, হ্যাঁ, সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট। অর্থাৎ দেখেন, এই যে ইন্ট্রোডাক্টরি ইট, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার ইন্ট্রোডাক্টরি ইট এটা আবার কেমন? ইন্ট্রোডাক্টরি এটার অর্থ হচ্ছে সূচনামূলক। অর্থাৎ সূচনামূলকটা কেমন? যে কোনো কথা বলতে গেলে সূচনাতে একেবারে, আমরা দেখবেন ওই যে 9-10-এ যখন ওই যে রচনা লিখতাম তখন লিখতাম সূচনা, তারপরে লিখতাম, শেষে লিখতাম উপসংহার, হ্যাঁ, তারপরে তারপরে লিখতাম যে ছাত্র জীবনের গুরুত্ব, ছাত্র জীবন রচনা যদি আমাদের আসতো, আমি অনেকবার পরীক্ষায় লিখেছি, তো এটা প্রথমে একটা লিখতাম, ওইটাকে বলা হতো ইন্ট্রোডাকশন মানে সূচনা। আর এখানে ইন্ট্রোডাক্টরি শব্দের অর্থ হচ্ছে সূচনামূলক। আমরা অনেকেই আমরা অনেকেই ইন্ট্রোডাক্টরি ইট এই নামটা, শব্দটার সঙ্গে পরিচিত, এটা হলো বাক্যের শুরুতে ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয়? একেবারে বাক্যের শুরুতে, ঠিক ওই দেয়ারের মতো, একটু খেয়াল করবেন। অর্থাৎ ইট ব্যবহার করা হয় ইংরেজিতে যেসব বাক্য শুরু হয় ইট দিয়ে, তাই হলো ইন্ট্রোডাক্টরি ইট। মনে রাখবেন, ইংরেজিতে যেমন এখানে একটা বাক্য লিখেছি, ইট ইজ 11 ও ক্লক, অর্থাৎ এখন 11টা বাজে, প্রথমে কি ব্যবহার করেছি? ইট। এই ইটস, দেখেন এখানে আরো একটু ব্যাখ্যা দেই, এই ইটস শব্দের অর্থটা কি, ক্যান ইউ টেল মি? একটু বলবেন এই ইটস শব্দটার অর্থ কি? এই ইটসটা হচ্ছে শর্ট ফর্মে লিখেছি, এই ইটসটা কেমন হয় জানেন? ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাঙ্কস। ইট ইজ, এটাকে আমরা লিখেছি ইটস। তো আমরা যারা বেসিকে দুর্বল, আমরা কিন্তু একেবারে শুরু থেকেই শিখতেছি, তো আমরা এই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু জেনে যাব, এগুলো জানলে আমাদের মনের ভিতরে আর কোনো ভয় থাকবে না। দেখেন, এখানে আপনাদেরকে পড়াতে আসছি, অনেক কিছু জেনে তারপরে পড়াতে আসতে হয়, কারণ আপনারা, অনেক স্টুডেন্ট বিভিন্ন কর্নার থেকে প্রশ্ন করে যে স্যার এইটা কি ওইটা কি, এখন আমি যদি না জানি আমার মনে ভয় থাকবে যে আমার স্টুডেন্টরা ফোন করলে কোনো বিষয়ে প্রশ্ন করলে আমি কিন্তু পারবো না। কিন্তু আমার যদি সব বিষয়ে মোটামুটি জানা থাকে, একটা মানুষ সবই জানে না, তারপরও বেশিরভাগ বিষয়গুলো যদি আমি জানি, আমার ভিতরে কোনো ভয় থাকবে না যে আমার স্টুডেন্টরা যে কোনো কর্নার থেকে আমাকে প্রশ্ন করে ঘায়েল করতে পারবে না, আমি উত্তরটা দিতে পারবো। তো এখানে মনে রাখবেন, ইট ইজ, এটা সংক্ষেপে লেখা হয়েছে শর্ট ফর্মে ইটস। বৃষ্টি পড়ছে, এটা কি হবে? ইট ইজ রেইনিং। বৃষ্টি পড়ছে, দেখেন মনে রাখবেন বৃষ্টির প্রোনাউন কিন্তু ইট ব্যবহার করা হয়, ইট ইজ রেইনিং।
আজ খুব গরম, দেখবেন আসলেই কিন্তু আজকে অবশ্য সারা দেশে একটু বর্ষা হয়েছে। যদি বলা হয় আজ খুব গরম, ইংলিশে বলবেন এই কথাগুলো, ইটস ভেরি হট ডে। ইটস ভেরি হট ডে। দেখেন একটা জিনিস যখন আমাদের বাসা থেকে হারিয়ে যায়, তখন কিন্তু আমরা সেই বিষয়টাকে, সেই হারানো জিনিসটাকে খোঁজার জন্য, পাওয়ার জন্য কিন্তু মরিয়া হয়ে উঠি। মনে করেন আমার ফোনটা হারিয়ে গেল, যেটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন। তো মোবাইল ফোন এমনই একটা জিনিস যেটা হারায় গেলে আমরা কিন্তু 1 মিনিটও চলতে পারি না। তো আমাদের কিন্তু তখন মন ব্যস্ত হয়ে পড়ে যে আমার ফোনটা কোথায় জানি রাখছি, কোথায় জানি রাখছি। খুঁজে পাওয়ার জন্য কিন্তু আমরা পাগল প্রায় হয়ে যাই। তো এই ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে ওইরকম ভাবে আমাদেরকে পাগল হতে হবে, আমাদেরকে খুঁজতে হবে। কি খুঁজতে, হ্যাঁ কি খুঁজতে হবে, যে আমি এইটা ছাড়া চলতে পারবো না। ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমাদেরকে ওই কোনো জিনিস হারিয়ে যাওয়ার মতো, আমাদের ইম্পর্ট্যান্ট জিনিস হারিয়ে গেলে যেমন আমাদের মাথা ঠিক থাকে না, ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য আমাদেরকে পাগল হতে হবে। প্রত্যেকটা কাজ আপনি বাসায় যখন করছেন, আপনি, আমরা এখানে বাসায় মায়েরা ভাত রান্না করি করি না, তাহলে রান্না করার সময় বলতে হবে নাও আই এম কুকিং রাইস, আমি এখন ভাত রান্না করছি। আমি এখন বিরিয়ানি রান্না করছি, আই এম প্রিপেয়ারিং বা আই এম কুকিং বিরিয়ানি। আমি এখন খাবার পরিবেশন করছি, নাও আই এম সার্ভিং দ্য ফুড টু মাই হাজব্যান্ড, টু মাই চিলড্রেন, হ্যাঁ, টু মাই ফ্যামিলি মেম্বার। তারপর আমি এখন ঘুমাতে যাব, নাও আই উইল গো টু স্লিপ। অর্থাৎ মনে রাখবেন আমাদের দৈনন্দিন জীবনের যে কথাগুলো, সকাল থেকে রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত, এই কথাগুলাই যদি আমরা ইংলিশে বলি, তাহলেও কিন্তু আমরা অনেকটা ফ্লুয়েন্ট হতে পারবো। অর্থাৎ আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের ব্লাডের সঙ্গে আমরা যেমন এতদিন ধরে বাংলাটা শিখে আসছি কোনো গ্রামার ছাড়া, কোনো রুলস অ্যান্ড রেগুলেশন ছাড়া, এই ল্যাঙ্গুয়েজটাও আমরা শিখতে পারবো সেইভাবে। আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। প্রত্যেক দিন শুক্রবারে এই রাত 10টার যে ক্লাসটা, এইটা কিন্তু টোটাল স্পোকেনের উপরে হবে। আমি এখানে এই যে গ্রামারের রুলগুলো দেখাচ্ছি, ওখানে কিন্তু শুধু স্পোকেন করবো। অর্থাৎ আমরা সারা দিন যে কথা বলে, আমি বলবো যে হোসনে আরা আপা, আপা আপনি কি করছেন আজকে অফিসে গিয়ে, আপনি এইগুলো ইংলিশে বর্ণনা দিবেন, হ্যাঁ। এইভাবে আমাদেরকে ডেইলি অ্যাক্টিভিটিসটা কিন্তু আমাদেরকে ইংলিশে বলতে হবে। আজ খুব, ইয়েস অবশ্যই, ইয়েস ইয়েস, দেখেন এই, আপনি এই যে বলছেন না, কেবল একটা ইংলিশে ওয়ার্ড বললেন, একটা সেন্টেন্স বললেন, এইভাবে বলতে থাকেন। দেখবেন একটা সময় আপনার ছেলেরা যারা আপনাকে বলে যে আম্মু তুমি ইংলিশ পারো না, বা আমাদের অনেকেই ইয়ে করে যে তুমি ইংরেজি শিখতে পারবে না, কিন্তু তারাই এক সময়, না ফরেনারের মতো পারবো আমরা। আমরা শেষের দিকের ক্লাসগুলো, আমি বলেছি তো আপনাদের, শেষের দিকের ক্লাসগুলো কিন্তু আমি ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্টে, হ্যাঁ হ্যাঁ, না, হ্যাঁ হ্যাঁ, রেগে যাবে না, ও বুঝতে পারবে, আপনিও বলতে পারবেন কিভাবে এখানে অ্যাকসেন্ট রয়েছে। দেখেন আপনি এই যে শুদ্ধ ভাষায় কথা বলছেন, একেবারে এই মানে খুব স্পষ্ট ভাবে, আপনি ঢাকাতে রয়েছেন, কিন্তু আমার কাছে কিছু স্টুডেন্ট পড়েন নোয়াখালী, এদের বাসা নোয়াখালী জেলা থেকে। আমার ওই যে ল্যাঙ্গুয়েজ ক্লাব 03 যে বড় ব্যাচটা, চট্টগ্রামের কিছু স্টুডেন্ট ক্লাস করে। তো যখন আমার সঙ্গে পার্সোনালি তারা হোয়াটসঅ্যাপে কথা বলে, তখন যে কি বলে আমি 100টা ওয়ার্ডের ভিতরে 90টাই বুঝতে পারি না। তো এইটা কি জানেন, সেও কিন্তু বাংলা ভাষা ব্যবহার করে বলছে, কিন্তু এটা হচ্ছে ওদের আঞ্চলিকতা। চিটাগাংয়ের ভাষা বোঝা যায় না, কিন্তু ওরা যখন আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সব জেলার ছেলে মেয়েরা ওখানে পড়ে। তো দেখবেন যখন ওই ক্লাসরুমে গিয়ে কথা বলে তোরা, তখন ওরা শুদ্ধভাবে কথা বলে। কিন্তু ওদের যে আঞ্চলিকতাটা, দেখবেন যশোর অঞ্চলে, যেমন আমার বাসা খুলনা, খুলনা যশোর পাশাপাশি, হ্যাঁ আমাদের কথাগুলো কিন্তু একেবারে পরিশুদ্ধ ভাবে বলার চেষ্টা করি। তো এখন কথা হচ্ছে এই যে ইংলিশটা দেখেন, এখানে আমি একটা বাক্য বললাম, ইট ইজ ভেরি হট টুডে, ইট ইজ ভেরি হট ডে, বা ইট ইজ ভেরি হট টুডে। এই বাক্যটাকে যখন আপনি ব্রিটিশ অ্যাকসেন্টে বলবে, তখন ওরা বলবে ইটস ভেরি হট টুডে। অর্থাৎ এমন ভাবে একটা অ্যাকসেন্টে বলবে, আপনাদের কাছে আমার কাছে ওইটা বোধগম্য হবে না, বুঝতে পারবো না। কিন্তু ওখানে অ্যাকসেন্ট রয়েছে, এই অ্যাকসেন্ট গুলা যখন আমরা একটু দেখবো, তখন কিন্তু ওই জায়গাটাতে আমরা খুব ভালোভাবে বলতে পারবো। যেমন এখানে আমি আপনাদের সামান্য একটা বিষয় আজকে একটু বলি। ব্রিটিশরা কিন্তু কিছু কিছু জায়গায় ওরা আর এর উচ্চারণ করে না। ওরা কিন্তু সেই জায়গাগুলোকে স্কিপ করে চলে যায়, যার কারণে আমাদের কাছে ওই শব্দগুলো কঠিন মনে হয়। যেমন আমি যদি একটা শব্দ বলি, ওয়ার্ডের শেষে আর থাকলে মনে রাখবেন, এখানে আমি একটা ওয়ার্ড লিখলাম, হেয়ার ইউ ক্যান সি, লিখলাম ACTO, আর অ্যাক্টর। এখানে আমি লিখে ফেলেছি অ্যাক্টর। একটু দেখবেন সবাই, খুব মজা লাগবে। এখানে লিখছি হচ্ছে অ্যাক্টর। তো এই অ্যাক্টর শব্দের অর্থ হচ্ছে অভিনেতা বা অভিনেত্রী। যদি বলা হয় হি ইজ এ অ্যাক্টর, এটা কিন্তু আমরা আমাদের বাঙালিদের মতো করে বাংলিশ ইংলিশ বললাম যে হি ইজ এ অ্যাক্টর। কিন্তু এটা যখন আপনার সন্তান, আপনার ছেলে বলবে, লন্ডনে গিয়ে এটা বলবেন, তখন বলবে এই যে শব্দের শেষে আর রয়েছে না, এই আরটা কিন্তু সাইলেন্ট থাকবে। অর্থাৎ ওরা বলে,
ওরা বলে এখানে সাইলেন্ট, এই আর লেটারটা সাইলেন্ট থাকবে, ওরা বলে হি ইজ আ অ্যাক্টর, হি ইজ আ অ্যাক্টর। আরো একটা জিনিস মনে রাখবেন, এই যে ভাষাটা ইংরেজি, আমরা যেমন বাংলা বলছি, দেখেন আমি ধীরে ধীরে বলছি, আমি ভাত খাবো, আমি স্কুলে যাব, তারপর স্কুল থেকে ফিরে এসে বন্ধুদের সঙ্গে খেলা করব, এই যে আমার শব্দগুলো স্লোলি ডেলিভারি দিচ্ছি, কিন্তু ইংরেজরা কি করে, আমেরিকা হোক বা ইউকে হোক, প্রত্যেকটা জায়গায় অর্থাৎ ইংরেজি ভাষাটা যারা নেটিভ স্পিকার এরা কিন্তু দ্রুত ডেলিভারি দেয় মুখ থেকে। হ্যাঁ, ওদের মুখ থেকে, মুখমণ্ডল থেকে এটা দ্রুত বের করে দেয়, এটাকে ফাস্ট ল্যাঙ্গুয়েজ বলা হয়। FAST, ফাস্ট মানে হচ্ছে দ্রুত। এই জন্য কিন্তু আমরা, একেতে আমাদের কাছে কঠিন মনে হয়, আবার তার উপরে ওরা খুব দ্রুত বলে, তাহলে আমরা কেমনে বুঝবো বলেন? এখন কথাটা হচ্ছে, আমাদেরকে চর্চা করলে, আপনার ছেলের সঙ্গে আপনি ফোনে বলবেন, এবার ও যদি কিছু ওয়ার্ড বলে, আপনি বলবেন যে সরি, এক্সকিউজ মি, রিপিট প্লিজ। হ্যাঁ, 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 ওয়ান থেকে ইউনিভার্সিটি, লন্ডন থেকে দুবাই, আলকুবাইস গ্রুপ আপনার আপনার ইতালিতে আছে, ইতালিয়ান কোম্পানিতে, সেখানে আপনার ব্র্যান্ড ম্যানেজার হিসেবে, মার্কেটিং হেড এবং ব্র্যান্ডার হিসেবে আছে সে। বাহ, ভেরি গুড, ভেরি গুড নিউজ ফর আস। তার জন্য দোয়া রইলো। কিন্তু একটা বিষয় কি, আপনি ওর সঙ্গে, আপনার মেয়ের সঙ্গে, ছেলের সঙ্গে ইংলিশে বলার চেষ্টা করবেন, দেখবেন বলতে বলতে আপনার ফ্লুয়েন্সিটা চলে আসছে। আর হুম, হুম, টাইমই নাই, ঠিক ঠিক, আসলে এটা হয় যে আমরা বর্তমান যুগে আমরা সময়ের সঙ্গে এতটা হয়ে গিয়েছি যে সময় পাওয়া যায় 3 মান্থস, 2 থেকে 3 মাসের। তো জায়গাটা বলছিলাম, আজ খুব গরম, ইট ইজ ভেরি হট টুডে, বা ইট ইজ ভেরি হট ডে। আজ খুব ঠান্ডা, ইটস ভেরি কোল্ড টুডে, ইটস ভেরি কোল্ড টুডে। তারপর বলা হচ্ছে বলা সহজ করা কঠিন। এই যে দেখেন, এখানে কোনো সাবজেক্ট নাই, এখানে কিন্তু আমাকে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করতে হবে, যেখানে কোনো সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না, সেখানে ইট হচ্ছে সূচনামূলক ইট, সূচনামূলক। এখন বসন্তকাল, নাও ইট ইজ স্প্রিং। এখন গ্রীষ্মকাল, নাও ইট ইজ সামার, নাও ইট ইজ সামার। তো ইট ইজ কে আমরা ইটস বলবো। নাও ইটস সামার, নাও ইট ইজ স্প্রিং, স্প্রিং। আমি উচ্চারণের উপরে আপনাদের, ব্রিটিশরা কিভাবে কথা বলে, আমেরিকানরা, যেমন যে কথাটা বলছিলাম, এটা একটু শেষ করি। ওয়ার্ডের শেষে আর থাকলে কি থাকবে, ওয়ার্ডের শেষে আর থাকলে ব্রিটিশরা সেই আর এর উচ্চারণ করে না। আমি একটা শব্দ এখানে লিখেছি, যেমন অ্যাক্টর, এটাকে ওরা বলে অ্যাক্টো। আরো কিছু রয়েছে, যেমন ব্রাদার, আমরা আমাদের বাঙালিদের মতো করে, আমাদের মতো করে ব্রাদার বলি না, হি ইজ মাই ব্রাদার। কিন্তু এটা ইউকে তে আপনার ছেলে যেখানে থাকে, ওখানে বলে হি ইজ মাই ব্রাদার, হি ইজ মাই ব্রাদার। তো এটা আরো দ্রুত বলে হি ইজ মাই ব্রাদার, হি ইজ মাই ব্রাদার। ব্রিটিশ অ্যাকসেন্টটা আমি আপনাদের এটা প্রোনাউন্সিয়েশনের প্রায় 10টা ক্লাস থাকবে শেষের দিকে। যেমন আমরা বলি ডক্টর, কিন্তু ওরা বলে ডক্টর, ডক্টর। শেষের আরটা কিন্তু আর বলে না, এটা খেয়াল করে দেখবেন। ফাদারকে ওরা বলে ফাদা, হি ইজ মাই ফাদা, হি ইজ মাই ফাদা, হি ইজ মাই ব্রাদা, হি ইজ মাই ব্রাদা। শেষের রটা উচ্চারণ করে না। আমরা টিচার বলি যে হি ইজ মাই বেস্ট টিচার, বা হি ইজ মাই টিচার, দিস ইজ আ টিচার। ওরা কিন্তু টিচারের রটা বলে না, আরটা বলে না, হি ইজ আ টিচার, হি ইজ আ টিচার। এইভাবে কিন্তু ওরা, অর্থাৎ ব্রিটিশ অ্যাকসেন্টটা আমরা দেখব কিভাবে ব্রিটিশরা কথা বলে। আরো বলা হচ্ছে ওয়ার্ডের শেষে আর ই থাকলে, ওয়ার্ডের শেষে আর ই থাকলেও ব্রিটিশরা আর ই উচ্চারণ করে না। যেমন একটা শব্দ এখানে আমি যদি লিখি, দেখেন এই জায়গাটাতে আমি একটু লিখবো যে কিভাবে ওরা আর ই, শব্দের শেষে আর ই, এইটা থাকলে ব্রিটিশরা আর এর উচ্চারণ করে না। ইয়েস, এটা সাইলেন্ট থাকবে, যেমন CARE, দেখেন এটা আমি কি লিখলাম, কেয়ার, CARE, কেয়ার। কিন্তু ব্রিটিশ উচ্চারণে এইটা ওরা উচ্চারণ করা হচ্ছে খেয়া, খেয়া। হ্যাঁ, প্লিজ টেক কেয়ার অফ ইউর হেলথ, প্লিজ টেক কেয়ার অফ ইউর হেলথ। এখানে অফ, তো এটা দ্রুত বলে যায় প্লিজ টেক কেয়ার অফ ইউর হেলথ। অফ ইওর, এখানে ইওরও বলবে না, বলবে ইও, ইও। টেক কেয়ার অফ ইউর হেলথ, টেক কেয়ার অফ ইউর হেলথ। অর্থাৎ দ্রুত বলবেন, দেখবেন কিছুটা ব্রিটিশদের মতো শোনাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, দেখেন একটা পাখি, আমি একটা পাখি পুষেছিলাম, টিয়া পাখি আমার খাঁচায়। তো ওকে কিন্তু আমি 2 থেকে 3টা ওয়ার্ড শিখিয়েছিলাম প্রায় 6 মাস ধরে। ও আমার নামটা ধরে ডাকতো সকালবেলায়, প্রসেন, প্রসেন, ওট, ওট, এইভাবে বলতো। তো একটা শব্দ শিখাতে আমার 6 মাস লেগে গিয়েছিল ওকে। এখন আমরা এই যে পরের ভাষা, অর্থাৎ অপরের ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ, এইটা শিখতে আমাদের, মানে একটা ওয়ার্ড শিখাতে একটা প্রাণীকে আমার 6 মাস লেগেছিল, তাহলে আমরাও তো মনুষ্য প্রাণী, কতদিন লেগে যাবে চর্চা করতে, চিন্তা করেন। তো আমরা শুধু রুল গুলো একটু শিখবো, আর বাদ বাকি গুলো আমরা প্র্যাকটিস করলে পারবো। তো এই কেয়ারকে যেমন, কেয়ারকে যেমন ওরা কিন্তু খেয়া বলে, তারপরে ফেয়ারকে বলে ফেয়া, হেয়ারকে বলে হেয়া, দেয়ারকে বলে দেয়া। আমরা যদি বলি মোর, MORE, আমি আরো কিছু খাবার চাই, আই ওয়ান্ট মোর ফুড, এই মোরকে ওরা বলে মো।
হ্যাঁ, আই ওয়ান্ট মো ফুড, আই ওয়ান্ট মো ফুড। তো আমরা যখন ওদের সঙ্গে কথা বলতে চাই তখন কিন্তু এই মো, ফো, হেয়া, ফেয়া এইগুলো বললে আমরা কনফিউজড হয়ে যাই যে বলে কি। তো এখানে অনেকগুলো রয়েছে, এগুলো আমরা একটু দেখবো। অর্ডের মধ্যে আর এরপর পিওর কনসোনেন্ট থাকলে ব্রিটিশরা আর এর উচ্চারণ করে না। কি বললাম? অর্ডের মধ্যে যদি আর থাকে এবং এটা পিওর কনসোনেন্ট, আরটা হতে হবে, আর বা কোনো কনসোনেন্ট থাকে, তাহলে কিন্তু এখানে উচ্চারণটা আর এর উচ্চারণ করে না। যেমন CART, কার্ট, CART, কার্ট অর্থ হচ্ছে গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি। CART, এটা কিন্তু ওরা আরটা বলে না, ওরা বলে খাট। হুম, খাট। তারপরে যেমন আমরা বলি DARK, এখানে লিখলাম DARK, ডার্ক। এটা ব্রিটিশরা কিন্তু এটা ডার্ক বলে, হ্যাঁ, এই আরটা বলে না, ডার্ক বলে। তো যাই হোক, আমরা এটা প্রোনাউন্সিয়েশনের ক্লাস করব। এখন 11টা বাজে, আজ খুব ঠান্ডা। দেখেন এগুলো আমি উপরে বলে দিয়েছি, টুডে ইজ ভেরি, ইট ইজ ভেরি কোল্ড টুডে, আজ খুব গরম, এখন বসন্তকাল। এটা দেখেন লিখে রেখেছি এক্সারসাইজ পার্ট, এইটা আপনারা নিজে নিজে একটু করবেন বাসায় বসে। আগামীকাল বৃষ্টি হতে পারে, এই যে আগামীকাল, বৃষ্টির প্রোনাউন ইট ব্যবহার করতে হবে। ইয়েস, ইট উইল বি রেইন টুমরো, ইট উইল বি রেইন টুমরো। আমাদের গ্রামে একটি স্কুল আছে, এটা কি হবে? নীলুফার আপা একটু বলবেন, নীলুফার আপা একটু বলবেন, এটা আমাদের গ্রামে একটি স্কুল আছে, কি হবে? দেয়ারের ব্যবহার করে একটু করতে হবে। প্লিজ আনমিউট করেন একটু। হ্যাঁ, নীলুফার আপা আপনাকে শুনতে পাচ্ছেন? দেখেন এর পরের বাক্যটা বলবেন। হ্যাঁ, এইটা আপনি বলেন, মাঠে 3টা গরু আছে। দেয়ারের ব্যবহার করে বলতে পারবেন, মাঠে 3টা গরু আছে। থ্যাংক ইউ। এখানে আপনি কিন্তু প্লুরাল ব্যবহার করেছেন, এটাই ব্যবহার। 3 কাউজ, অনেকে 3 কাউ বলে ফেলি। আকাশে অনেক তারা আছে, এটাও আপনি বলেন কি হবে? আকাশে অনেক তারা আছে। ইন দ্য স্কাই। স্কুলে একজন লোক আছে, কি হবে? স্কুল। দেখেন ঘরের দরজায় একটি কুকুর আছে, গ্রামে একটা নদী আছে। এই বাক্যগুলো আপনারা বাসায় বসে একটু প্র্যাকটিস করবেন, এগুলো প্র্যাকটিস করে রাখবেন, তাহলে কিন্তু আমি এগুলো পরবর্তীতে দেখে দিব আপনাদের কাছে। অবশ্যই, হ্যাঁ, আপনারা দুইজন, বিলকিস আপা আর আপনি একটু দেরিতে জয়েন করেছেন তো। আচ্ছা, থ্যাংক ইউ, কোনো সমস্যা নেই। আর দেখেন প্রত্যেকটা ক্লাস মিস হলে আপনাদের কিন্তু এটা প্রাইভেট ক্লাস 03, গ্রুপটার নাম মনে রাখবেন, এই যে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখানে প্রাইভেট ক্লাস, সরি 05, এইটার ভিতরে কিন্তু এই যে গত ক্লাসের যে ক্লাসটা আমি কিন্তু সব এখানে দিয়েছি। যদি কেউ, হ্যাঁ, যদি কেউ কোনো কিছু না পান আমাকে সঙ্গে সঙ্গে বলবেন যে স্যার আমার এই সমস্যা। অর্থাৎ এখানে দেখেন পার্সোনাল ব্যাচ মানে কি, আমি কিন্তু আপনাদের পার্সোনাল পড়াচ্ছি এখানে। ওই যে ল্যাঙ্গুয়েজ ক্লাব 03-তে আমি যেমন মিউট করে পড়াই, এখানে কখনোই আমি মিউট করি না। কারণ আপনাদের শিলাপা বলছে স্যার আমার একটি কথা আছে, এটা ইনস্ট্যান্টলি বলতে পারছে। অর্থাৎ আপনাদের আমার অনুরোধ থাকবে, কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন, ক্লাসেও জানাতে পারেন, ক্লাসের বাইরে আমাকে হোয়াটসঅ্যাপেও জানাতে পারবেন। বলেন নীলুফার আপু। হ্যাঁ, এটা আমি দিয়ে দিচ্ছি, শোনেন, এইটা নিয়ে আপনার টেনশন করা লাগবে না। এবং আমরা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছি, আমরা বেসিক ক্লাসে প্রবেশ করব, তো কোনো চিন্তা করবেন না। এই ক্লাসগুলো আমি আপনাকে দিয়ে দিব, এবং এই গ্রুপেই দেওয়া রয়েছে আপনাকে, যে গ্রুপে আমি এই যে অ্যাড করেছি না, এখানে প্রত্যেকটা ক্লাস দেওয়া আছে। দেখেন আপনার চিন্তার কোনো কারণ নাই। আর যদি কোনো ক্লাস আপনি না পান, আমার ল্যাপটপে দেখেন, এই যে এখানে একটু দেখাই আপনাদের, প্রত্যেকটা ক্লাস আমার সাজানো রয়েছে, কয়টি ক্লাস আপনাদের নিব, কিভাবে কি করব। এই দেখেন, এই হচ্ছে ক্লাস শিডিউল। তো যদি কেউ কোনো ক্লাসগুলো না পান আমাকে বলবেন, এখান থেকে আমি সেই ক্লাসটা, তাকে আমি শুধু জাস্ট 1 সেকেন্ডের ভিতরে একটা ক্লিক করলেই আপনার আইডিতে চলে যাবে। তো আপনারা কখনো সংকোচ বোধ না করে আমাকে প্রাণ খোলা ভাবে বলবেন যে স্যার, কারণ এখানে যদি ভালোভাবে না শেখা যায় তাহলে অন্য কোথাও কিন্তু শিখতে পারবেন না। পার্সোনাল। হ্যাঁ, শেষের কোনটা ছিল? গতকালকে সবকিছু দিয়েছিলাম, দেখেন ওখানে আছে। না, এটা দিব, ক্লাস শেষে দিয়ে দিব, এখন তো ক্লাসের ভিতরে দেওয়া যায় না, ক্লাসের পড়ানোর পরে এটা আমি দিয়ে দিব প্রত্যেক। হ্যাঁ, আচ্ছা, আমি দিয়ে দিব, আমাকে হোয়াটসঅ্যাপে একটু লিখে দিন, আপনার হোয়াটসঅ্যাপে এইগুলো। আর আজকের থেকে যে ক্লাসগুলো আপনি এই যে প্রাইভেট ক্লাস 05, দেখেন এই যে গ্রুপটা, এখানে আপনি সব পাবেন। মনে করেন ক্লাস শেষ হওয়ার 1 ঘন্টা পরে আমি সব ওখানে আপলোড দিয়ে দেই, আমার এই ভিডিও, এই যে প্রত্যেকটা কথা, এটা আপনি পাবেন ক্লাসে, আর এই পিডিএফটাও পাবেন। এইটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এই যে দেখেন, এটা এক্সারসাইজ থাকলো, কিন্তু এটা আপনাদের হোমওয়ার্ক। এখন 11টা বাজে, আজ খুব ঠান্ডা, এগুলো আপনাদের অবসর সময় একটু দেখে রাখবেন। আচ্ছা, তারপর দেখেন এখানে কি আছে। ও, শিলা আপা কি যেন বলতে চাচ্ছিলেন, একটু বলেন। স্যার সেটাই, মানে গত ক্লাসটা মিস করেছিলাম, আজকে একটু লেট হয়ে গেল। তো আমি গত ক্লাসটা ইউটিউবে আপনার 05 থেকে, স্যার আমি এটা শুনছি আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। প্রত্যেকটা ক্লাস এইভাবে পাবেন, কোনো সমস্যা নাই, আমি ক্লাস নেওয়ার 1 ঘন্টা পরে এটা আপলোড দিয়ে দেই।
আচ্ছা দেখেন, আমি একটু পড়াই, তারপর আবার আপনার সঙ্গে কথা বলবো। ইটস টাইম দিয়ে করতে হবে। হাউ টু সে টাইম ইন ইংলিশ, ইংরেজিতে আমাদের প্রত্যেকের এটা প্রয়োজন হয়। আপনি কারো কাছে সময় জানতে চাচ্ছেন ইংরেজিতে, কিভাবে জানবেন ইংলিশে? অনুগ্রহ করে সময় বলুন, অনুগ্রহ করে সময় বলুন। দেখেন, যারা একেবারে নেটিভ স্পিকার, ইংলিশ নেটিভ স্পিকার, ওরা কিন্তু প্রত্যেকটা কথায় প্লিজ ব্যবহার করে, থ্যাংক ইউ ব্যবহার করে। আমার অনেক রিলেটিভ ইউএসএ তে থাকে এই মুহূর্তে, আমার এক মামা থাকে, আমার সেই মামাতো ভাই বোনরা বড় হয়েছে, ওদের সঙ্গে মাঝে মাঝে আমি কথা বলি ফোনে। তো ওরা বাংলাটা খুবই কম বোঝে, ওখানেই বেড়ে উঠেছে, নিউ ইয়র্কে থাকে। তো ওরা প্রত্যেকটা কথার শেষে থ্যাংক ইউ বলে, প্লিজ বলে, এক্সকিউজ মি বলে। কোনো বিষয় যদি না বুঝতে পারে, আমি মাঝে মাঝে বাংলা বলে ফেলি ওদের সামনে, তো ওরা বুঝতে পারে না। তখন বলে যে ডিয়ার ব্রাদার এক্সকিউজ মি, ডিয়ার ব্রাদার এক্সকিউজ মি, অর্থাৎ কথাটা আপনি আবার একটু বলুন, হ্যাঁ, রিপিট প্লিজ। তো এই কিছু কিছু শব্দ আমরা কিন্তু প্রত্যেকটা কথায় থ্যাংক ইউটা ব্যবহার করা শিখবো। আমরা সালাম দিব, সবকিছু করব, আমাদের যে রুলস অ্যান্ড রেগুলেশন যার যার ধর্মে ব্যবহার করব, কিন্তু ইংলিশে থ্যাংক ইউটা ব্যবহার করা শিখতে হবে। একজন দেখবেন ক্রিকেট খেলায় যদি প্লেয়াররা কেউ একটা ক্যাচ, একটা বল ধরতে পারলো না, মিস হয়ে গেল, তারপরও কিন্তু প্লেয়াররা তাকে করতালি দিয়ে উৎসাহ জানায়। কেন জানায়? কারণ সে একটা মিস করেছে, সমস্যা নাই, পরবর্তীটা আবার ধরতে পারবে। অর্থাৎ কখনো কিন্তু কাউকে নিরুৎসাহিত করবেন না। আজকের ক্লাস থেকে আমি একটি কথা আপনাদেরকে বলে রাখি, আমাদের সংসার জীবনে, বাস্তব জীবনেও কখনো কেউ কাউকে নিরুৎসাহিত করবেন না, কখনো হতাশাগ্রস্ত করে দিবেন না। কেউ কোনো জিনিস ভুল করলেও তাকে বাহবা দিতে হবে, বলতে হবে ইটস নো প্রবলেম, ইউ উইল ট্রাই অ্যান্ড ইউ উইল মেক কারেক্ট ইন ফিউচার। চেষ্টা করেন, আগামীতে সঠিক হবে। তো এখানে কি বলছে? অনুগ্রহ করে সময় বলুন। এই অনুগ্রহ করে ইংরেজি আছে প্লিজ, প্লিজ টেল দ্য টাইম, প্লিজ টেল দ্য টাইম। মনে রাখবেন, এই ইংলিশে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে যত জায়গায় এই লেটার টি আসবে, টি, এই টি কে আমরা কিন্তু ঠ বলবো, টাইম, টাইম, টি কে ঠ বলবো। দেখবেন আমার এই কথাগুলো একটু মেনে চলবেন, দেখবেন আপনার কথাটাও ইংরেজদের মতো শোনাবে। প্লিজ টেল দ্য টাইম, এখানে দুইটা টি এসেছে, আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা বলবো, প্লিজ টেল দ্য টাইম, প্লিজ টেল দ্য টাইম। আমি আজকে দেখাতে সময় ছিল না, আমি এটা একটু দেখাই আপনাদের, না দেখালে বোঝা যাবে না। স্পিক ইংলিশ উইথ শোনাবো, জাস্ট ওয়েট এ বিট, সেন্টেন্স হুম, সেন্টেন্স কম্পোনেন্ট অর্ডার, প্রোনাউন্সিয়েশন, এই যে দেখেন। অর্থাৎ আমরা যখন কথা বলি তখন আমাদের যে এই যে জায়গাটা, এটা আমি দেখাবো। অর্থাৎ ক, ক থাকলে খে বলবো, খেই, হ্যাঁ। আমরা যেমন যদি বলি করিম, দেখবেন এই করিমকে কিন্তু ইংরেজরা খরিম বলতে চায়, ওকে বলে ঔ, ওকে ঔ বলে। পি কে ফি বলে, খুব ভালোভাবে নিবেন বিষয়টা, আপনাদের জন্য অনেক উপকারী হবে। পি কে ফি বলে। তারপরে কিউ কে ওরা কিউ বলে, যেমন আমরা বলি না পরীক্ষার কোয়েশ্চেন খুব কঠিন হয়েছে আজকে, ওরা কিন্তু কোয়েশ্চেন বলে, কোয়েশ্চেন, কোয়েশ্চেন। অর্থাৎ কিউ থাকলে খ উচ্চারণ করতে হবে। আর কে কিন্তু এই যে বলেছি ব্রিটিশ উচ্চারণে কখনো রটা হয়, কখনো হয় না। তো এখানে আমি শুধু লিখেছি আ, এখানে আমি কি লিখেছি? শুধু আ লিখেছি। দেখেন ভালোভাবে একটু দেখবেন, টি কে কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় ঠ বলবো, টি কে প্রত্যেকটা জায়গায় আমরা ঠ বলবো। এই ডব্লিউ কে আমরা বলি একেবারে ঠিক গ্রামের ভাষায় বলি ডব্লিউ, কিন্তু এটা বলবো ডাবলিউ, কি বলবো বলেন? ডাবলিউ। এ কে আমরা এই বলবো, জে কে যেই বলবো। তো এইটা দেখেন, এই যে বলছে যে ইয়েস, যেগুলো বেশি মনে রাখতে হবে এমন 90 লেটার, হ্যাঁ ইয়েস, কে, ও, ফি, কিউ, আ, টি, ডাব্লিউ, এ, জেই। অর্থাৎ এখানে আমরা প্রত্যেকটা লেটার দেখবো। তো দেখেন এখানে আমরা কিছু টাং টুইস্টার প্র্যাকটিস করব। এই টাং টুইস্টারটা প্র্যাকটিস কিভাবে করব আমি একটু আজকে আপনাদের সামনে পড়ে শোনাই। দেখেন একেবারে নেটিভ স্পিকারদের মতো না শোনালেও প্রায় তাদের মতো হবে। এখানে আমরা আমাদের মতো করে বাঙালিরা উচ্চারণ করি, এই যে লেটারটা পি রয়েছে, আমরা উপরে দেখে এসেছি পি থাকলে ফ উচ্চারণ হবে, ফ। তো এখানে কি বলছি দেখেন, এখানে বলছি পিটার পাইপার পিকড এ পিক অফ পিকেলড পেপারস। পিটার পাইপার একটা পিকেলড পেপারস নিয়েছিল, তুলেছিল, পিক মানে হচ্ছে তোলা। তো এই যে যত জায়গা আমি পি বললাম, এই পিটাকে আমি একটু ফ বলি, দেখেন কেমন শোনায়। ফিটার ফাইফার ফিকটা ফিক অফ ফিকেলড পেপারস। দেখেন একেবারে আমায় একদমে এক নিঃশ্বাসে বলতে হবে। কেন বলবো? আমি বলেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ফাস্ট ল্যাঙ্গুয়েজ, দ্রুত ডেলিভারি দিতে হবে। তো কি বললাম? এইভাবে বলতে হবে, ফিটার ফাইফার ফিকটা ফিক অফ ফিকেল ফেফার্স। দেখবেন ক্রিকেট বা ফুটবল খেলায় যখন ধারাবর্ষ দেয়, তখন কিন্তু এই যে ফুটবল বিশ্বকাপ আসতেছে সামনে, তখন কিন্তু ওরা কিন্তু ঠিক এই ইউকে অ্যাকসেন্ট অর্থাৎ ব্রিটিশ অ্যাকসেন্টে কিন্তু কথা বলে। অর্থাৎ আমি এইটা যদি আমাদের বাংলাদেশিদের মতো করে ইংরেজি বলি, এভাবে বলবো, পিটার পাইপার পিকড এ পিক অফ পিকেলড পেপার্স।
কিন্তু যখন এটা আমি ব্রিটিশ অ্যাকসেন্টে নেটিভ ইংলিশ স্পিকারদের মতো করে বলবো, তখন আমাকে দ্রুত ডেলিভারি দিতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই পি এর জায়গায় ফ উচ্চারণ করতে হবে। এই শীটটা আজকে আপনাদেরকে দিব, আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন। আমি কয়েকটা এখানে শুরু করিয়ে দিচ্ছি। দেখেন এখানে তাহলে কি বলবো, ফিটার ফাইফার ফিকটা ফিক অফ ফিকেল পেপারস, এই পি এর জায়গায় ফ বললাম। এবার আরো একটু লক্ষ্য করেন। হ্যাঁ, ওই লাইনটা হ্যাঁ, এইটা এই এই অ্যাকসেন্টে একটু প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার বাসায়, বিশেষ করে হোসনে আপাকে বলছে, আপনি এইভাবে একটু বলবেন, আপনার ছেলেরা অবাক হয়ে যাবে, বলবে যে আম্মু আপনি কিভাবে এটা পারলেন, হাউ ইজ ইট পসিবল। হ্যাঁ, এটা সম্ভব। দেখেন এইখানে পরের লাইনটা বলি, সেন্টেন্স, পিক পকেটিং অর্থাৎ পকেট মার ইন পাবলিক ট্রান্সপোর্ট গণপরিবহনে পোর্ট্রেটস এ পেইনফুল পিকচার, অর্থাৎ প্রায় একটা বেদনাদায়ক দৃশ্য সৃষ্টি করে। ঢাকা শহরে আমার আব্বু গিয়েছিল, প্রায় যায় বিভিন্ন কাজে। তো একবার ওনার পিছন দিক থেকে মানি ব্যাগের ওই ইয়েটা নিয়ে গেছিল, মানি ব্যাগ নিয়ে গেছিল। মানি ব্যাগের ভিতরে এটিএম কার্ড, আইডেন্টিটি কার্ড, টাকা পয়সা ছিল। এটা কিন্তু প্রায়ই হয় ঢাকাতে, যারা গণপরিবহন ব্যবহার করে, বাসে চড়ে বা বিভিন্ন ভিড়ের ভিতরে থেকে পকেটমাররা কখন যে মোবাইল মানি ব্যাগ নিয়ে যায় এটা কিন্তু বোঝা যায় না। তো এখানে কি বলা হচ্ছে সেই কথাটা, পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার। আমি যত জায়গায় পি বলেছি, আমি সব জায়গায় ফ উচ্চারণ করব। কেমন শোনা একটু দেখবো। ফিক পকেটিং, এটা তো প বলবো না, পিক বলবো না, ফিক, হয় রস্যি ক। ফিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট portrays a painful picture। দেখেন, ফিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট portrays a painful picture. The 33 thieves throughout the third 30 thrills of throughout Thursday. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. তো এখানে কি বলবো, The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. Fixer of prominent poet Phoebe Shelley portrays the perfect perfection of poetry arena. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to later tea. বলছে কি, মিস্টার টাং টুইস্টার মানে মিস্টার টাং টুইস্টার ট্রাইড চেষ্টা করেছিল কি, টু ট্রেন হিজ টাং তার জিহ্বাকে প্রশিক্ষণ দিচ্ছিল, টু টুইস্ট অ্যান্ড টার্ন টু লেটার টি। অর্থাৎ মিস্টার টাং টুইস্টার একজন ব্যক্তি, সে তার জিহ্বাকে প্রশিক্ষণ দিচ্ছিল এই টি কে ঠ বলার জন্য, ঠ বলার জন্য। অর্থাৎ মিস্টার ঠাং টুইস্টার tried to train his tongue to twist and turn to later T। অর্থাৎ টি লেটারকে ট না বলে ঠ বলার জন্য সে চেষ্টা করছিল, কে, মিস্টার টাং টুইস্টার। তো এখানে আরো অনেকগুলো দেখেন রয়েছে। পাপা প্লিজ pay the payable payment of pen paper and pencil to the paper house। অর্থাৎ এখানে প এর জায়গায় আমরা ফ বলবো, ট এর জায়গায় আমরা ঠ বলবো। এই লেটার গুলো আপনারা একটু একটু অ্যালফাবেটিক্যালি একটু জেনারেটিক্যালি উচ্চারণ করবেন, দেখবেন ফুল একেবারে নেটিভ স্পিকারদের মতো শোনাবে। একটা কথা মনে রাখতে হবে, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। আমাদের অনেক দিনের মরিচা পড়ে আছে, ল্যাঙ্গুয়েজটা আমরা কিন্তু শিখিনি। অনেক দিন থেকে আমরা শিখবো শিখবো করছি, কিন্তু আমাদের শেখা হয়নি, একটা জং মরিচা পড়ে আছে। মরিচাটা উঠাতে গেলে আমাদের একটু কিন্তু টাইম লাগবে। আমি প্রত্যেক দিন ক্লাসে অনেক ইনফরমেশন আপনাদেরকে দেই, তো প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু মনে থাকে না। তো এর ভিতরে থেকে কিছুও যদি মনে থাকে, আমরা ইংলিশে কথা বলতে পারবো। আমরা ক্লাসের শেষের দিকে আজকে আবার প্রেজেন্টেশন নিব, আমরা একটু কথা বলবো। তো তার আগে এই ক্লাসটা একটু শেষ করি। দেখেন এখানে কি বলছে, প্রায় শেষের দিকে বলা হচ্ছে, প্লিজ টেল মি দ্য টাইম, অনুগ্রহ করে সময় বলুন। হোয়াটস দ্য টাইম, আপনি আজকেই এই শব্দটা ব্যবহার করবেন। দেখেন কথা বলার যদি কোনো লোক না পান, যদি বাসায় বা অফিসে আপনাকে অনেকে বলতে পারে যে আপনি কিভাবে ইংরেজি শিখছেন, এগুলো দরকার কি, এই সেই আপনাকে বিভিন্ন হতাশাগ্রস্ত করতে পারে। দরকার নেই তাদের সাথে কথা বলার, আপনি নিজের সঙ্গে নিজে বলবেন। আপনি এখন সময় জানতে চাচ্ছেন, নিজেকে নিজে বলবেন হোয়াটস দ্য টাইম, সময় কত। হোয়াট ইজ দ্য টাইম, এটা বলবেন হোয়াটস দ্য টাইম, হোয়াটস দ্য টাইম। এবার আপনি নিজে উত্তর দিবেন, নাও ইটস নাও ইটস 12 o'clock, নাও ইটস 12 p.m, নাও ইটস 9:30 a.m, 9:30 p.m। এখন 9:30 বাজে, এখন 10:30 বাজে। হোয়াট টাইম ইজ ইট, কয়টা বাজে, এটাও আপনি জিজ্ঞেস করতে পারেন কাউকে, বা নিজে নিজে বলবেন হোয়াটস টাইম। এই যে হোয়াট ইজ, এটাকে শর্ট ফর্মে লিখেছি হোয়াটস, হোয়াটস টাইম ইজ ইট, হোয়াটস টাইম ইজ ইট, কয়টা বাজে। তো পরবর্তীতে অ্যান্সার কি আসলো আপনি আবার নিজে নিজে বলবেন, ইটস 11 o'clock, 11 a.m. p.m। এম জানেন তো, এম মানে হচ্ছে এন্টি মেরিডিয়াম, আর পিএম শব্দের অর্থ হচ্ছে পোস্ট মেরিডিয়াম। হ্যাঁ, তারপর দেখেন ইটস জাস্ট 12, কাটায় কাটায় 12টা বাজে, অনেক সময় ঠিক 12টা বাজে বা কাটায় কাটায় 12টা বাজে, এটার ইংরেজি হবে ইটস জাস্ট 12 p.m। এখন 9:35 বাজে, কিভাবে বলতে হবে, ইটস 9:35,
ইটস 9:35। তাহলে দেখছেন আমরা কিন্তু সময় বলাটা শিখেছি, এবং আমাদের আজকের ক্লাসের মূল লক্ষ্য ছিল এই যে ইট, কেন সামনে প্রথমে বারবার ইট আসতেছে। এই ইটকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ইট, সূচনামূলক। এই ইটের কিন্তু অর্থ হয় না, এই যে দেখেন এখানে বললাম যে 9:35 বাজে, তো আমি তো এরকম বলতে পারতাম 9:30 AM, 9:30 PM, শুধু 9:30 বলতে পারতাম। হ্যাঁ, ইট ইজ না, বলেন বলেন আবার বলেন। হ্যাঁ হ্যাঁ, ওটা যদি সময় বাঁচতে এখানে নিচে আছে দেখেন, আমি সেই জায়গাটা আসতেছি, এই যে বাকি, মানে এখন এই যে ইটস মিনিট বাকি দিতে হবে, ইটস 15 minutes to 10। এই যে এই বাক্যটা একটু দেখেন, যদি বলা হয় এখনো 10টা বাজতে 20 মিনিট বাকি, কি বলতে হবে? ইটস ইটস 20 minutes to 10। অর্থাৎ এখানে প্রথমে মিনিটটা দিতে হবে, যে কয় মিনিট বাকি এই ব্র্যাকেটের ভিতরে, অর্থাৎ ইট ইজ 20 মিনিট, এর অর্থ হচ্ছে 20 মিনিট বাকি, কি টু টেন, 10টা। ইয়েস, 10টা বাজতে বা 11টা বাজতে যাই বলেন, 11টা বাজতে 20 মিনিট বাকি। হুম, এটা মনে রাখবেন, ইটস 20, প্রথমে মিনিটটা আগে দিতে হবে। ইটস 20 minutes to 9, 9টা বাজতে 20 মিনিট বাকি। 12টা বাজতে 20 মিনিট বাকি, ইটস 20 minutes to 12। দেখেন এই নিচের এই ক্লাসটা, এটা ভালোভাবে দেখেন, আপনার আর প্রশ্ন থাকবে না কোনো। এই যে টাইম, ইটস 10 past 12, এই যে এটার অর্থ কি? ইট ইজ 10 past 12, অর্থাৎ 12টা বেজে 10 মিনিট। ইট, এই পাস্ট মানে অতীত হয়ে আছে, 10 মিনিট অতীত হয়েছে, কি 12, 12টা বেজে। অর্থাৎ কখনো যদি বলতে হয় 2টো বেজে 10 মিনিট, 9টা বেজে 10 মিনিট, 10টা বেজে 10 মিনিট, তখন এই নিয়ম ব্যবহার করবেন, ইটস বা ইট ইজ 10 past 12। এখানে কিন্তু 10 মিনিট দেওয়া লাগবে না, মনে রাখবেন খুব ভালোভাবে। ইট ইজ 10 মানে 10 মিনিট, পাস্ট 10 মিনিট অতিক্রম হয়েছে, 12 12টা বেজে, 12টা বেজে 10 মিনিট আরো হয়ে গেছে। অ্যাবসোলুটলি রাইট, অর্থাৎ যখন বাকি আছে তখন এই টু ব্যবহার করবেন। এই যে এখানে দেখিয়েছি কোথায় যেন, কেবল যে টু দেখবেন, হ্যাঁ টু, হ্যাঁ টু দেখতে হবে। আর এখানে যখন অতীত হয়ে গেছে তখন পাস্ট দিতে হবে। আচ্ছা, ইট ইজ কোয়ার্টার পাস্ট 12, এই কোয়ার্টার পাস্ট অর্থ কি জানেন? কোয়ার্টার মানে হচ্ছে কি, কোনো জিনিসকে, হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ একটু মনে রাখবেন, কোন জিনিসকে 4 ভাগ করলে 4 ভাগের যে 1 ভাগ ওইটাকে বলে কোয়ার্টার। যেমন দেখবেন ফুটবল খেলায়, ক্রিকেট খেলায় কোয়ার্টার ফাইনাল হয়। কোয়ার্টার ফাইনাল মানে হচ্ছে 4টা দল খেলবে, তো প্রত্যেকটা দলকে বলা হচ্ছে কোয়ার্টার। ইট ইজ কোয়ার্টার পাস্ট 12, অর্থাৎ 12টা বেজে 15 মিনিট হয়েছে, ইট ইজ কোয়ার্টার পাস্ট 12। যদি বলা হতো ইট ইজ কোয়ার্টার টু 12, অর্থাৎ 12টা বাজতে 15 মিনিট এখনো বাকি, কোয়ার্টার। বা ইট ইজ কোয়ার্টার পাস্ট 12, 12টা বেজে 15 মিনিট, বা এটাকে আমরা সোয়া 12টা বলি, 12টা বেজে আরো 15 মিনিট বেশি হয়ে গিয়েছে, টাইমটা শুয়ে গেছে ওর পরে, অর্থাৎ ইয়েস, একদম ঠিক। ইট ইজ কোয়ার্টার টু, দেখেন এই যে কেবল যেটা বললাম, ইট ইজ কোয়ার্টার টু, এখানে টাইম দিবেন ইট ইজ কোয়ার্টার টু 12, অর্থাৎ এখনো ইট ইজ কোয়ার্টার টু 12 মানে এখনো 12টা বাজতে 15 মিনিট বাকি। আর পাস্ট বললে 12টা বেজে 15 মিনিট হয়ে গিয়েছে। এগুলো দেখেন একবারে ক্লাসটাতে কমপ্লিট হয় না, পরবর্তীতে রেকর্ডটা দেখবেন তখন আরো বেশি। হ্যাঁ হ্যাঁ, চর্চা করতে হবে যে কোনো জিনিস। একটা প্রবাদ আছে, চর্চা না করলে মরচা পড়ে যায়, চর্চা না করলে মরচা পড়ে যায়। দেখেন আমাদের প্রতিনিয়ত কিন্তু আমরা প্রত্যেকটা মিনিটে মিনিটে বা 1 ঘন্টা পর পর সময় জানতে, আপনি সকালে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছেন, আপনার বাসার কাউকে বলছেন ঘড়িটা দেখো তো সময় কত, তো সময়টা কিন্তু আমরা আজ দেখেছি ইংলিশে আজকে থেকে প্র্যাকটিস করব। ইটস কোয়ার্টার পাস্ট, এখানে কোয়ার্টার আর টু এই দুইটা একটু মনে রাখবেন। ইটস মিনিট পাস্ট আওয়ার, বেজে। ইটস 20 minutes past to 12, এটা তো দেখিয়ে এসেছি যে ইট ইজ 20 মিনিট পাস্ট, 20 মিনিট অতীত হয়েছে, টু 12, 12টা বেজে 20 মিনিট। আর যদি কখনো সাড়ে দরকার হয়, 11:30, 10:30, 9:30, ইট ইজ 1/2 past 9, দেখেন ইট ইজ 1/2 past 9, 9:30 বাজে। ইট ইজ 1/2 past 8, 8:30 বাজে। ইট ইজ 1/2 past 12, 12:30 বাজে। মনে রাখবেন, হাফ মানে হচ্ছে অর্ধেক। তো এখানে আরো কিছু এইভাবে লিখেছি। এটা মোটামুটি দেখেন আজকের খুব একটা সহজ ক্লাস হলো, সেটা হচ্ছে দেয়ারের ব্যবহার এবং ইটের ব্যবহার, দেয়ারের ব্যবহার এবং হ্যাঁ ইটের ব্যবহার। তো এই দেয়ার এবং ইটের ব্যবহারটা আমরা কিন্তু আজকের ক্লাস থেকে মোটামুটি আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আমরা আরো কিছু বিষয় দেখব, সেই বিষয়টা হচ্ছে আমরা একটু টেন্স, প্রতিদিন আমাদের আইটেমে দেখবেন আমরা কিন্তু প্রতিদিন আমরা কিন্তু ভাত খাই, আমরা বাঙালিরা প্রত্যেকটা, আমরা তরকারি খাই যাই খাই না কেন, আমাদের মেইন ফুড, স্ট্যাপল ফুড হচ্ছে রাইস। ভাত খাইতে কারো কিন্তু অনীহা বা অনিচ্ছা হয় না, কেউ বলি না যে ভাত খাবো না। আমরা তরকারি চেঞ্জ করি কিন্তু ভাত চেঞ্জ করি না। তো আমাদের পড়ার ভিতরে প্রত্যেক দিন কিন্তু টেন্স রাখতে হবে।
কেননা আমরা টেন্সের জায়গাটাতে কম বেশি সবাই দুর্বল। তো এইখানে আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা একটু দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের একটা স্ট্রাকচার। সেটা কেমন হয় একটু দেখি। যেমন বলা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সবাই একটু ভালোভাবে দেখবেন। প্রত্যেকটা টেন্স আমরা দেখবো, তো আমরা আজকে একটু ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা নিয়ে একটু কথা বলি। কোনো কাজ ভবিষ্যতে হতে থাকবে এরূপ বুঝালে এর কালকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। কোনো কাজ ভবিষ্যতে হতে থাকবে, যেমন আমি ভাত খেতে থাকবো, আমি আগামীকাল সকাল 10টার সময় একটা ছবি আঁকতে থাকবো, আমি আগামীকাল সকাল 9টার সময় আমার ইউনিভার্সিটির পরীক্ষাটা দিতে থাকবো। এমন বুঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলা ক্রিয়াপদের শেষে ইতে থাকবে, তে থাকবে, তে থাকিবে, এগুলো বুঝাবে। গঠন প্রণালী কেমন হয় দেখেন, খুবই সহজ। প্রথমে একটা সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট মানে কি, কর্তা। তারপরে শ্যাল বি বা উইল বি। তা মনে রাখবেন এই শ্যাল বি এর ব্যবহারটা আমরা একেবারে মন থেকে ভুলে যাব। কেন যাব? কারণ বর্তমান গ্রামারে আমরা দেখেছি লেটেস্ট যে গ্রামার গুলো বাজারে আসছে সবই কিন্তু সাবজেক্ট প্লাস উইল বি প্লাস মূল ভার্বের পর আইএনজি। মনে রাখবেন ফিউচার টেন্সে শ্যালের ব্যবহার মামার বাড়িতে চলে গিয়েছে, ওইটার ব্যবহার এখন আর নাই। এখন আমরা উইল, আর যেহেতু ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা উইল বি ব্যবহার করব। কি ব্যবহার করব? উইল বি, সাবজেক্ট প্লাস উইল বি। ইয়েস, একটু মনে রাখবেন এই জায়গাটা, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি। আমি করতে থাকবো, আই উইল বি ডুইং। এখানে শ্যাল বিটা, এই শীটটা অনেক আগে তৈরি করেছিলাম, শ্যাল বি লেখা হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি করতে থাকবো, আই শ্যাল বি ডুইং। তুমি করতে থাকবে, ইউ উইল বি ডুইং। মনে রাখবেন এখন আপনাদের করতে হবে। এখন দেখেন, আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, আমরা আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। ইয়েস, উই শ্যাল বি ওয়েটিং ফর ইউ, এখানে উইল বি দিতে হবে, উই উইল বি ওয়েটিং ফর ইউ। এইবার আমরা একটু দেখব এখান থেকে স্টেপ অন এর মাধ্যমে হ্যাঁ বোধক বাক্য তৈরি করব। এই যে স্টেপ অনটা আমি সাজিয়েছি, এইটার মাধ্যমে আমরা হ্যাঁ বোধক অনেকগুলো বাক্য তৈরি করব। দেখেন, প্রথমে এখান থেকে আপনি একটা সাবজেক্ট নিবেন, আমি একটা দেখাই দিচ্ছি। এখান থেকে আমি একটা সাবজেক্ট নিয়েছি আই। আই নিয়েছি। আই এর পরে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি বসে? উইল বি। তো আই উইল বি দুইটা নিলাম, আই নিলাম সাবজেক্ট, অক্সিলারি ভার্ব নিয়েছি উইল বি। আই উইল বি রাইটিং, কি হবে? আই উইল বি রাইটিং, আমি লিখতে থাকবো। কি লিখতে থাকবো? আই উইল বি রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতে থাকবো। যদি বলা হয় আমি একটা কবিতা লিখতে থাকবো, আই উইল বি রাইটিং এ পোয়েম। আমি একটা গল্প লিখতে থাকবো, আই উইল বি রাইটিং এ স্টোরি। আমি একটা উপন্যাস লিখতে থাকবো, আই উইল বি রাইটিং আ নোভেল। আই উইল বি রাইটিং আ নোভেল। দেখেন আমি একটা কথা বলি, কথাটা হচ্ছে কি, আগে আমাদের ব্রিটিশদের মতো করে কথা বলা শেখার দরকার নেই। আগে আপনি ফ্লুয়েন্টলি আমাদের বাংলাদেশিদের মতো করে ইংরেজি বলা শেখেন। হুম। তারপরে বলতে বলতে কোনো একদিন দেখবেন ব্রিটিশ অ্যাকসেন্টটাও আপনি পেরে যাচ্ছেন। কিন্তু আমি যদি আগে বাংলাদেশি অ্যাকসেন্টটা না পারি, আমাদের এটাকে বলা হয় এশিয়ান ইংলিশ, এই এশিয়ান ইংলিশটা যদি না পারি, আমি আমেরিকান ইংলিশ, ব্রিটিশ ইংলিশ পারবো না। তো এট ফার্স্ট ইউ উইল বি ফ্লুয়েন্ট ইন আওয়ার এশিয়ান ইংলিশ অর ইন্ডিয়ান ইংলিশ। এই ইংলিশটাতে আমাদেরকে ফ্লুয়েন্ট হতে হবে। তো দেখেন এখানে আমি একটা বক্স দিয়েছি, এখান থেকে সবাই একটু করবেন। তো এইখানে তিনটা কন্টিনিউয়াস টেন্সই দেখতে পাচ্ছি। যেমন আই এর পরে যদি এখানে এম নেই, তাহলে কি হবে? আই অ্যাম রাইটিং এ লেটার, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি পাস্ট কন্টিনিউয়াস করব, আই ওয়াজ রাইটিং এ লেটার। এইবার এইখানে আমি এই লেটার এবং রাইটিং এটা যদি পরিবর্তন করে দেই, এই রাইটিং এর জায়গায় ইটিং নিব, তাহলে কি হবে? আই অ্যাম ইটিং। এই আই অ্যাম ইটিং লেটার, এই লেটার তো হয় না, তাহলে আই অ্যাম ইটিং রাইস। আই অ্যাম ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস, আই উইল বি ইটিং রাইস। দেখেন এইটা বাসায় নিজে নিজে আপনারা এখানে ভার্ব চেঞ্জ করবেন আর এই অবজেক্ট চেঞ্জ করবেন। এই যে অবজেক্ট, এই চেঞ্জ করাটা আমাদের শিখতে হবে। আমাদের 9-10-এর বীজগণিতে অঙ্কের স্যার কিন্তু একটা নিয়মের একটা অঙ্ক দেখাই দিত। এবার ওই নিয়মের অঙ্ক ওই অধ্যায়ে আরো ছিল, বলতে যে এইবার তোমরা এগুলো নিজেরা করো, আমরা এগুলো করে ফেলতাম। এখানেও কিন্তু আমি আপনাদের স্ট্রাকচার বা নিয়ম দেখাই দিব, ওই নিয়মের অনেকগুলো বাক্য আপনাদের করতে হবে। তবেই কিন্তু আপনাদের এক্সারসাইজ হবে, তবেই আপনাদের চর্চা হবে, তবেই ইংরেজিটা শিখে আমার কাছে এসে আপনাদের এই টাকাগুলো ব্যয় করাটা সার্থক হবে। তো এখানে কি বললাম, এখানে সাবজেক্ট যেমন আই, আই এর বদলে এখানে হি ব্যবহার করেন। হি দিলে কিন্তু আর অ্যাম হবে না, হি দিলে ইজ হয়। হ্যাঁ, হি হি ইজ রাইটিং এ লেটার। তারপরে হি ওয়াজ রাইটিং এ লেটার, হি উইল বি রাইটিং এ লেটার। দেখেছেন? এবার এখানে উই দিয়ে করতে হবে। তো হোসনে আর আপা আপনি উই দিয়ে একটু করেন তো। উই দিয়ে এই বক্সে যতগুলো আছে উই দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস বলে ফেলেন, প্রত্যেককে কথা বলতেন। না, প্লেইং রয়েছে, যে প্লেইং। হুম 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 হুম।
থ্যাংক ইউ। এইবার আপনি এখানে ইউ দিয়ে করেন, ইউ দিয়েও এটা করে ফেলেন। ইউ দিয়ে কি রয়েছে দেখেন, ইউ এর পরে। হুম 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 থ্যাংক ইউ। আপনি দুইটা বক্স বলে ফেলেছেন। এবার রুমা আপা একটু বলবেন যে এখানে হি দিয়ে আপনি করেন তো, হির হির এই ঘরটা বলে ফেলেন, হির এই বক্স। সিঙ্গিং এর সং, হুম তারপরে হচ্ছে শি সি না হি, উইল বি না না না, সিতে যাওয়া যাবে না। হি ইজ সিঙ্গিং এ সং, এবার হি এর ওয়াজ ব্যবহার করতে হবে, হি এর পরে উইল বি। আমি কি বললাম ক্লাসটাতে আপনি খেয়াল করেননি তাহলে? এটা হুম 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 সিঙ্গিং সং। হুম না, এখানে সিঙ্গিং দিয়ে করেন, হি ওয়াজ তারপরে সিঙ্গিং এ সং, হি ওয়াজ সিঙ্গিং এ সং। হ্যাঁ, এই বক্সটা ঠিক রাখবেন আপনি। হ্যাঁ 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 সিঙ্গিং এর সং। হ্যাঁ হি উইল বি দেখেন। হুম এখানে আপনি আপনি হয়তো একটু ক্লাসে ছিলেন না, আমি আমি বলছি এখানে হি ইজ সিঙ্গিং এ সং, সে একটা গান গাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি ওয়াজ সিঙ্গিং এ সং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হি উইল বি সিঙ্গিং এ সং, সে একটা গান গাইতে থাকবে, অর্থাৎ এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তিনটা টেন্সের তিনটা কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করে এটা বলতে হবে। এই বক্সটা আপনার জন্য। হ্যাঁ, আমি সেইটাই বলছিলাম তো। হ্যাঁ, এর পরেরটা আপনি বলেছেন, ধন্যবাদ। এরপর নীলুফার আপা, আপনি একটু বলবেন, নীলুফার ইয়াসমিন, আপনি সি ব্যবহার করে এই সি এর বক্সটা একটু বলতে পারবেন, এই যে জয়েনিং এই ভার্ব গুলো ব্যবহার করবেন। হ্যাঁ, একটু বলেন, বলেন শি ইজ। হুম হুম থ্যাংক ইউ। পরে দে দিয়ে এটা বলে ফেলেন, দে রয়েছে, দে দিয়ে। হুম হুম থ্যাংক ইউ। আমার ক্লাসটা আপনি বুঝতে পেরেছেন, অর্থাৎ এখানে দেখেন আমরা তিনটা কন্টিনিউয়াস টেন্সই কিন্তু আমরা পেরে গেলাম একই বাক্যে। তো এবার বিলকিস আপা এই রানা দিয়ে একটু করতে পারবেন, রানা ইজ বা রানা ওয়াজ। হুম হুম থ্যাংক ইউ। তারপর ইট দিয়ে করেন, ইট। হ্যাঁ, ইট দিয়ে বলে ফেলেন। হুম হুম দেখেন এইবার আপনাদের জন্য এখানে আমি একটা ভার্ব আপনাদের জন্য লিখে দিয়েছি, সেটা হচ্ছে রেইনিং। রেইনিং শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি হওয়া। এইবার আপনারা এখানে অবজেক্ট আমি ফাঁকা রেখেছি, এখানে অক্সিলারি ভার্বের বক্সও ফাঁকা রেখেছি, সাবজেক্টও ফাঁকা রেখেছি। আপনারা এইভাবে এইখান থেকে চেঞ্জ করে করে করতে পারবেন। প্রথমটা ছিল আই অ্যাম রাইটিং আ লেটার, এখানে কারো নাম ব্যবহার করতে পারেন, করিম ইজ রাইটিং আ লেটার, রনি ওয়াজ রাইটিং আ লেটার, রনি উইল বি রাইটিং এ লেটার। এখানে রাইটিং বাদ দিয়ে প্লেইং করতে পারেন, ইটিং করতে পারেন, ওয়াশিং করতে পারেন, মেকিং করতে পারেন, ডুইং করতে পারেন। অর্থাৎ এখানে আপনাকে আমি রুল শিখাই দিলাম, নিত্য নতুন ভাবে আপনাকে করতে হবে, বুঝছেন? এটাই কিন্তু আমাদের হোমওয়ার্ক থাকে। এইভাবে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ল্যাঙ্গুয়েজ পৃথিবীর যত ভালো টিচারের কাছে আপনি পড়েন না কেন, নিজে প্র্যাকটিস না করলে কিন্তু শেখা যায় না। আমি একটা সময় অঙ্ক পারতাম না, আমি ক্লাস 6 থেকে 7-এ ওঠার সময় অঙ্কে মাত্র 40 পেয়েছিলাম। তো আমার আব্বা বলল কি যে এটা তো মানুষের সামনে মুখ দেখানো যায় না, অঙ্কে কেউ 40 পায়, অঙ্কেতে মানুষ 100-তে 100 পায়। তো আমি তখন চিন্তা করলাম যে আমি কেন পারি না। তো আমি চিন্তা করে দেখলাম যে আমি অঙ্ক পারতাম না, প্রাইমারি লেভেলেও পারতাম না, হাই স্কুলে উঠেও অঙ্কেতে সময় কম দিতাম ওই সাবজেক্টটায়। তো পরে আমি ওইটাতে সাবজেক্টের সময় এমন দেওয়া দিলাম, অঙ্কে সবচেয়ে বেশি পেলাম। 7 থেকে 8-এ ওঠার সময় 99 মার্কস পেয়েছিলাম, 1 মার্কের জন্য 100 পাইনি। তো এটা কিসের জন্য? আমি সময় দিয়েছিলাম, আমি চর্চা করেছিলাম। তো আমাদেরকে এই জায়গাটা মনে রাখতে হবে। আমরা এখানে প্রত্যেকেই কম বেশি চাকরিজীবী, তো আমাদের তারপরেও একটু, বিশেষ করে ছুটির দিনগুলোতে বা আমাদের সংসার সামাল দেওয়ার পরেও রাত্রে ঘুমাতে যাওয়ার সময়, অবসর সময় এইটা একটু দেখবেন। তো দেখেন এখানে আমি একটা গান গাইতেছি, এটা একটু পড়েন তো একজন। আমি একটু গান গাইতে, 1 মিনিট তার আগে ওয়েট। আহ আচ্ছা, তাজওয়ার জিশান এই আইডি দিয়ে ক্লাস করছেন কি বিলকিস আপা? মঞ্জুরি আপা স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাতেমা মঞ্জুরি আপা ক্লাসে জয়েন করেছেন, গত ক্লাসে ছিলেন না, হ্যাঁ। তাহলে আপা এটা একটু পড়বেন প্লিজ, সবাইকে আমি একটু পার্টিসিপেট করাতে চাই। একটু আনমিউট করেন ফাতেমা আপা, শুনতে পাচ্ছেন? এখানে ওই আপনার ছেলের আইডি মনে হয় বা আপনার হাজব্যান্ডের, এই জন্য আমি বুঝতে পারি না, মানে নাম তো সবার লেখা রয়েছে যার যার আইডিতে। ক্যান ইউ হেয়ার মি প্লিজ? ফাতেমা আপা, ক্যান ইউ হেয়ার মি? আনমিউট প্লিজ, প্লিজ আনমিউট।
হ্যাঁ, ওনার হয়তো একটু, আপনার ওখানে একটা বাটন রয়েছে দেখেন, ওইটা একটু প্রেস করেন, ওইটা একটু আনমিউট করেন প্লিজ। দেখছেন, এই জন্য এটা প্রযুক্তিটা আমাদেরকে ব্যবহার করা শিখতে হবে। যাই হোক, তো এখানে এই যে বাক্যগুলো না, এইগুলো দিয়ে কিন্তু আমি ট্রান্সলেশন মেক করেছি। আই অ্যাম সিঙ্গিং আ সং, আই ওয়াজ সিঙ্গিং আ সং, আই উইল বি সিঙ্গিং আ সং। এইবার দেখেন, আমি আরো একটু দেখাই কেন আমরা পড়তে আসি, কেন আমরা কি শিখবো এই ক্লাসগুলো করে। এগুলো থেকে আমরা তো নিজেরাও শিখতে পারতাম, কিন্তু না। এখানে টিচারের কাজটা কি দেখেন, আই অ্যাম সিঙ্গিং আ সং, এই বাক্যটা অ্যাফার্মেটিভে আছে না? এই বাক্যটাকে, এই বাক্যটাকেই আমি চারটা ভাবে বলতে পারি, চার রকম ভাবে। আই অ্যাম সিঙ্গিং আ সং, এটা অ্যাফার্মেটিভ। হ্যাঁ, এইটা আমি নেগেটিভ বলবো, এটা নেগেটিভ বলবো, এই এর পরে নট বসাবো, আই অ্যাম নট সিঙ্গিং আ সং। এটা ইন্টারোগেটিভ করব, অ্যাম আই সিঙ্গিং আ সং, ইন্টারোগেটিভ কি হবে, অ্যাম আই সিঙ্গিং আ সং। এইটার নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে, অ্যাম নট আই সিঙ্গিং আ সং। হ্যাঁ, অ্যাম নট আই সিঙ্গিং আ সং, এটাকে এইন্ট বলা যায়, এইন্ট আই সিঙ্গিং আ সং। তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেখেন, আই ওয়াজ সিঙ্গিং আ সং, এইটার চারটা কে বলতে পারবেন বলেন তো? আই ওয়াজ সিঙ্গিং, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। হুম হুম Wasn't I singing a song? অথেন্টাইজিং, অনেক ধন্যবাদ। দেখেন, এই তাহলে এইটা কিন্তু আমাদের সামনে, আপনি একটা ইংরেজি বই পড়তেছেন, সেই বইয়ের ভিতরে হঠাৎ করে আপনার একটা এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য আপনার সামনে আসলো। এইবার আপনি মনে করবেন যে আমার তো স্যার গতকালকে আমাকে শিখাই দিয়েছিল যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্যকে চার ভাবে মুভ করা যায়, তো এইটাও আমি করে দেখি, দেখি পারি কিনা। অর্থাৎ আপনি যেখানে যা দেখবেন, ওই যে বললাম না, যে কোনো জিনিস হারিয়ে গেলে আমরা পাওয়ার জন্য, খুঁজে পাওয়ার জন্য যেমন উদ্বিগ্ন পাগল হয়ে যাই, আমাদের এই ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য একটি কথা মনে রাখবেন, পৃথিবীতে কোনো কিছু, যে কোনো কিছু সাধনা লব্ধ যে জিনিস পেতে গেলে পাগল হয়ে যেতে হবে। যারা বিসিএস পরীক্ষা দেয়, বিসিএস ক্যাডার হয়, এরা কিন্তু এমন সাধনা করে, মানে কি বলবো, আমার কোনো ভাষা নেই। আমার এক বড় ভাই কিছুদিন আগে সে প্রশাসন ক্যাডারে বিসিএস হয়েছে, আমার পাড়ায়, আমার একই জায়গায় বাড়ি। নাম হচ্ছে জনাব লিঙ্কন কুমার বিশ্বাস। তো নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার ভূমি, এখন ওনার সে আমাদের কুষ্টিয়ার মিরপুর উপজেলাতে পোস্টিং। তো উনাকে দেখতাম যে, ওনাকে কিন্তু সকাল বিকাল দুপুর ঘরের ভিতরে বসে পড়তে পড়তে ওনার গায়ে, উনি কালো মানুষ কিন্তু গায়ের রংটা সাদা হয়ে গিয়েছিল, এমন সাধনা করা, এটাকে বলে ক্লোজ ডোর রিডিং। তো এই ক্লোজ ডোর রিডিং করতে হবে আমাদেরকে, আমাদেরকে সাধনা করতে হবে কি নিয়ে, এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে। আই ওয়াজ সিঙ্গিং এ সং, আমি একটি গান গাইতেছিলাম, তাহলে এটা নেগেটিভ হবে কি? এবং এটা নেগেটিভ করার জন্য অনেকের কাছে যদি কঠিন মনে হয়, মনে রাখতে হবে এই আই ওয়াজ, এখানে দুইটা ভার্ব রয়েছে, ওয়াজ একটি ভার্ব আর সিঙ্গিং একটা ভার্ব। তো এই দুইটা ভার্বের যে অক্সিলারি ভার্ব হচ্ছে অজ, হেল্পিং ভার্ব, এইটার পরে নট যোগ করলে পৃথিবীর সব কন্টিনিউয়াস টেন্স নেগেটিভ হয়ে যায়। পৃথিবীর সব কন্টিনিউয়াস টেন্স নেগেটিভ হয়ে যায় অক্সিলারি ভার্বের পরে নট দিলে। কথাটা একটু মনের খাতায় লিখে নেবেন। পৃথিবীর যত কন্টিনিউয়াস টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের একটা অক্সিলারি ভার্ব থাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজার থাকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যে এখানে দেখেন অজয়ার থাকে, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে একটা মাত্র থাকে, উইল বি। কি হবে? উইল বি। তো এই উইল এর পরে নট, অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে নট দিলে নেগেটিভ হয়। আই ওয়াজ সিঙ্গিং এ সং, আই ওয়াজ নট সিঙ্গিং এ সং। ইয়েস। দেখেন এখানে আরো লিখেছি, এই যে আমি ক্রিকেট খেলতেছি না, এগুলো একটু পড়ে ফেলেন তো একজন। আমি পড়ি। হ্যাঁ, পড়েন, সবাইকে সুযোগ দিতে হবে। I am not playing cricket. পড়েন পড়েন। I wasn't playing cricket. I won't be playing cricket. You aren't driving a car. You were not driving a car. You you won't be driving a car. থ্যাংক ইউ। এটা আমি পড়তে বলি কেন জানেন? কারণ আমাদের আমাদের চারটা স্কিল ডেভেলপ করতে হবে, তো এই পড়লে রিডিং স্কিলটা আমাদের খুব ক্লিয়ার হয়। আপনারা বিভিন্ন ইংলিশ বই পড়বেন, ইংরেজিতে যে লেখা বইগুলা, অথবা আপনারা এখানে সবাই তো কম বেশি বাইরে বের হন, একটা ইংলিশ নিউজ পেপার কিনে আনবেন, ডেইলি স্টার, দ্য ডেইলি স্টার। এই যখনই সময় পাবেন, মাত্র একটা লাইন, দুইটা লাইন, একটা প্যারা, এক পেজ একটু পড়বেন, দেখবেন ইংলিশ নিউজ পেপার পড়লে অনেক জ্ঞান হয়, অনেক ভাষাগত সম্পর্কে, গ্রামার সম্পর্কে অনেক কিছু জানা যায়। তো আমাদের কিন্তু চারটা স্কিল ডেভেলপ করতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে: রিডিং স্কিল, রাইটিং স্কিল, লিসেনিং স্কিল, অ্যান্ড স্পিকিং স্কিল। সব থেকে গুরুত্বপূর্ণ দুইটা স্কিল, তার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্পিকিং ইংলিশ। আপনি কতটা ইংরেজি জানেন, ইট ডাজ নট ম্যাটার। আমাদের দেশের অনেক ক্রিকেট প্লেয়ার রয়েছে, তাদের শিক্ষাগত যোগ্যতা অনেক কম, এসএসসি এইচএসসি, কিন্তু দে ক্যান স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। হয়, কারণটা কি? কারণ দে মিক্স উইথ দ্য ফরেনার্স, উইথ দ্য ফরেন প্লেয়ার্স হোয়েন দে গো অ্যাব্রোড।
যখন তারা বাইরে যায়, ইংল্যান্ডে খেলতে যায়, অস্ট্রেলিয়ায় খেলতে যায়, তখন একই হোটেলে রাত্রে ঘুমাতে হয়, খেতে হয়, তাদের সঙ্গে সে এক এক রুমে থাকতে হয়, তারা কিন্তু ইংলিশে বলে। ওই শুনতে শুনতে কিন্তু এও কিন্তু বলা শিখে যায়। তো ইংরেজি প্রচুর পরিমাণে আমরা লিসনিং করব, আমরা স্পিকিং করব, লিসনিং করব, স্পিকিং করব। আরো একটা বিষয় শিখতে হবে, আমাদেরকে লেখা শিখতে হবে। কারণ আমরা যদি নির্ভুলভাবে না লিখতে পারি আর নির্ভুলভাবে না বলতে পারি, তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজটা শিখে লাভ কি? তো দেখেন এখানে আরো কিছু বিষয় দেওয়া আছে, এই শীটটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা এইগুলো থেকে একটু প্র্যাকটিস করবেন। নিচের বাক্যগুলো বাংলায় অনুবাদ করতে হবে। এই যে দেখেন, আমরা শুধু ইংরেজি শিখবো না, ইংরেজি থেকে বাংলাটাও শিখবো। হ্যাঁ, হি উইল বি প্লেইং ক্রিকেট, এর বাংলা কি হবে? নীলুফার আপা বলেন, নীলুফার আপা। বলেন। খেলতে থাকবে। He won't be playing cricket. সে ক্রিকেট খেলতে থাকবে না। Will he be playing cricket? সে কি ক্রিকেট খেলতে থাকবে? Won't be playing cricket. Won't he be playing cricket? থ্যাংক ইউ। ক্রিকেট খেলতে থাকবে না। ইয়েস, সে কি ক্রিকেট খেলতে থাকবে না? তো দেখেন আমরা গ্রামারের অনেকটা সময় পার করে এসেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে। আমরা আবার সেই আমাদের প্রতিদিনের যে রুটিন, আমরা একটু প্রেজেন্টেশন দিব। আমরা একটু কথা বলা শিখবো নির্দিষ্ট টপিকস এর উপরে। তো আমার টপিকসটা কি কোনো কিছু নির্ধারণ করা ছিল নাকি আমি এখন নির্ধারণ করে দিব? হ্যাঁ, কি? পহেলা বৈশাখ, ইয়েস। তো আমরা কিছুদিন আগে পয়লা বৈশাখটা উদযাপন করেছি। এই পয়লা বৈশাখের উপরে আমরা একটু কথা বলবো। আমরা কে কোন ভাবে উদযাপন করেছিলাম, জাস্ট মনের কথাগুলো তুলে ধরবো। যদি কেউ লিখে থাকেন, সেই লিখিত বক্তব্য পাঠ করলে হবে। তো কথা বলার আগে এইটা একটু বলে নিবেন। গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ? This is Nilufar Yasmin. I would like to thanks my honorable moderator, Mr. Proshen sir, for giving me such a chance to say few words about the selected topic in front of you. Today's topic is Pahela Boishakh. Dear audience, এই অডিয়েন্স বলে শুরু করবেন, আপনি এভাবেও শুরু করতে পারবেন। Dear sir, I am giving you thanks for inviting me. Good evening. Hope you are quite well physically and mentally, and I am also well. I am Nilufar Yasmin. I am Farzana Islam. I am Ruma Begum. যার যে নাম এখানে বলবেন। I feel glad to be with you. Now I am going to start discussion on today's topics. Today's topics বা topics name is পয়লা বৈশাখ। Dear friends, dear friends ও বলা যায়, dear audience বলা যায়, আপনার খুশি। আপনি যে যেভাবে যেটা বলতে চান। তো এখানে আমরা কথা বলার জন্য প্রথমে কে বলবেন? উইলিংলি বলতে হবে। কেউ প্রথমে বলবেন? হ্যাঁ, তাহলে প্রথমে আপনি বলেন, হোসনে আরা আপা, আপনি শুরু করেন। হ্যাঁ, হ্যাঁ, বা অন্য কেউ বলুক, আপনি যদি একটু সময় নিতে চান, যে কেউ বললে হচ্ছে। ওকে। At first, I would like to extend thanks to my honorable sir, Mr. Proshen Sarkar, Yes. for giving me a chance such to say something about my selected today topics. Okay. In front of me. Today, my topic is Pahela Boishakh, which I was enjoyfully celebrated. Dear audience, Pahela Boishakh is a universal festival in Bengalis. স্যার ভুল হলে পরে না, শোনেন, আমি এই কথা বলার সময় কাউকে থামাতে চাই না, কেন জানেন? কারণ আমি যদি, আপনি 5টা বাক্য ভুল বলেন, আমি যদি 5 জায়গায় আপনাকে থামাই দেই, আপনার আগ্রহটা হারিয়ে যাবে। এটা আমি পরে জানিয়ে দিব। হ্যাঁ, আপনি আগে। ইয়েস। বাঙালি of Bengali year in Pahela Boishakh. This year we celebrated this day with great joy. The day is welcomed by eating panta isha as the sun rises. We did the same in our family. The atmosphere of celebration was in the our house whole day long. We wore Boishakhi dress such as chari, red and white printed, and men for Punjabi, and visited Mela in different places that day. Many guests also came to our home that day to celebrate. To celebrate the Pahela Boishakh, my son also returned home from Thailand that day after finishing his tour program. The rich and the poor alike celebrate this day and arranging various meals according to their ability. We went airport to receive my son. Since it was already afternoon, due to lack of time at the airport,
and returned home very happily. We returned very happily. In the morning, we went out to see the Boishaki Mela. I also bought some clay items and also bought some earthenware, and we had we had eaten koi, mua, padma, etc. Thank you. We had many children were have been riding Turkey and feeling joyous mood. We spent the day very happily. That's all about my today topics. Thank you very much for your kind attention. Stay well. See you next. আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, পারফেক্টলি সেড, নাইস প্রেজেন্টেশন। দেখেন শেষের দিকে একটু বলেছেন যে দ্য চিলড্রেন্স ওয়ার রাইটিং হবে, এখানে হ্যাভ বিন রাইটিং না, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। অর্থাৎ এখানে আমরা বলার সময়, আমরা যখন ডেলিভারি দিব আমাদের মুখ থেকে, তখন ব্রেনে চিন্তা করতে হবে যে আমি এটা পাস্ট টেন্সে বলে এসেছি, এখনো আমাকে পাস্ট টেন্সে সেই ধারাটা ধরে রাখতে হবে। অর্থাৎ ছেলেমেয়েরা আঁকাঝোঁকা করছিল বা তারা লিখছিল। পয়লা বৈশাখে আপনি বাইরে বের হলেন, দেখলেন যে বিভিন্ন ছেলেমেয়েরা ছবি আঁকছিল। আমাদের লোকালিটিতে, আমাদের খুলনা এরিয়াতে পয়লা বৈশাখে ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা হয়, হ্যাঁ, তাহলে ফ্লাইং কাইট, ইয়েস ইয়েস, তাহলে দেয়ার মুড ওয়াজ ভেরি জয়ফুল, তাদের খুব মুডটা ভালো ছিল। দেয়ার আর সাম প্লেসেস অ্যারেঞ্জড, সাম কমিটি অ্যারেঞ্জ দ্য কম্পিটিশন অফ ফ্লাইং কাইট, অর্থাৎ ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা করা হয়। তারপরে বিজনেস, ইয়েস ইয়েস, এবং বলা যায় পহেলা বৈশাখ ইজ আ ভেরি স্পেশাল ডে ইন বাংলাদেশ। ইট ইজ দ্য ফার্স্ট ডে, ইট ইজ দ্য ফার্স্ট ডে of Bengali New Year. On this day people wear new clothes and go to celebrate with their friends. হ্যাঁ, এইভাবে কিন্তু আপনি অনেক ভালো বলেছেন, অনেক তথ্য সংযোজন করেছেন। তো দেখেন এই গ্রামেটিক্যালি কারেক্টটা অটোমেটিকলি হয়ে যাবে, এটা আস্তে আস্তে আমরা পারবো। প্রথমে আমাদের, হ্যাঁ, প্রথমে ফ্লুয়েন্সিটা আনতে হবে। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। পরবর্তীতে কে কথা বলবেন? উইলিংলি বলবেন, স্যার আমি বলবো, আমি জোর করব না। কে কে বলবেন বলেন, এখন কে বলবেন? হ্যাঁ আপনি বলেন, শিলা আপা আপনি বলেন। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। For giving a chance for the selected topic. Today's my topic is Pohla Boishak. Yes. It means the first day of Bengali New Year. It is a national holiday in Bangladesh. All the Bengali speaking people celebrate this day. It is a great cultural event for us. People wear traditional clothes on this day. Women usually wear red and white colored shari. Men wear Punjabi pajama or lungi. Yes. And people eat traditional food, water, rice, and hilsha fry. Hilsha fry, ilish মাছ ভাজি। People enjoy different kinds of cultural functions like dole dance, cockfight, horse race, etc. Children buy balloons, bamboo, flute, etc. Actually, everyone enjoy that day. Shopkeepers and traders buy, sell many other things. So this is all. That's all of my topics. Okay, thank you. Thank you, sir. Okay, short presentation but good presentation. Your English is very lucid English, simple English, but it's very nice to look. It's nice to see. আপনার খুব lucid English বোঝেন, অর্থাৎ খুব সহজ সরল ইংরেজি, খুব সুন্দর করে। Many people also go to fair where they can buy toys, food and crafts. The atmosphere is full of joy and excitement. অর্থাৎ পরিবেশটা, the atmosphere is full of বা was full of joy and excitement. এই যে দেখেন কোন টেন্স ব্যবহার করে কথাটা বললাম, the atmosphere was, atmosphere পরিবেশটা ছিল past tense। হ্যাঁ, এই জায়গাটা আপনাকে ধরতে হবে। আপনি, আমরা বাঙালি মানুষ, কথা বলার সময় বাংলা সেন্টেন্স গুলো দেখবেন ব্রেনে কিন্তু হঠাৎ প্রথমে বাংলায় চলে আসে এবং সঙ্গে সঙ্গে ওইগুলো ইংলিশে ট্রান্সলেট করে দিতে হবে। কোনো ইংরেজ মানুষ
যদি সে বাংলা ভাষা শিখতে চায় তার কিন্তু ব্রেনে আগে ইংরেজি চলে আসবে, সেই ইংরেজি থেকে তাকে বাংলায় অনুবাদ করতে হবে। আমাদের দেশে অনেকে বিভিন্ন চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ফরেনাররা আসে না, অনেকে দেখবেন থোড়া থোড়া বাংলা বলতে পারে, অল্প অল্প। তো এই বাংলাটা আমরা বাঙালি মানুষ ইংরেজি শিখতেছি, প্রথমে আগে আমাদের ব্রেনে বাংলা আসবে, তারপর কিন্তু সেটা ইংলিশে ট্রান্সলেট করতে হবে। তো এবার নীলুফার আপা, আপনি কিছু বলতে পারবেন নাকি আজকে আপনি পরবর্তীতে প্রিপারেশন নিয়ে বলবেন? প্লিজ লেট মি নো দ্যাট। হ্যাঁ, থ্যাংক ইউ। একটু ট্রাই করতে হবে, সাহস নিয়ে দাঁড়াতে হবে, দাঁড়ালে হয়ে যাবে। শুরু করেন। হুম। আমার হচ্ছে ওয়াইফাই কানেকশন চলে গেছিল। হ্যাঁ, আপনাকে খুঁজছিলাম, কিন্তু আপনার নামটা এরপরে নীলুফার আপা কথা বলছে, এরপর আপনি বলবেন, একটু প্রিপারেশন নেন পয়লা বৈশাখের উপরে। হ্যাঁ বলেন আপা, আপনি বলেন নীলুফার আপা। হুম। 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 Yes. Given me such a chance to say something about selected topic in front of you. Today's topic is Pohela Boishakh. But I am not prepared today's presentation. Just I will try my best. Pohela Boishakh is the first day of Bengali year. It is a traditional day for us. Pohela Boishakh. দেখেন, এই যে কথাগুলো আসছে না, তাই না? শোনেন আমি একটু বলি, এই যে কথাগুলো আসছে না, কথাগুলো মনের ভিতরে আসছে না, এর কারণটা হচ্ছে কি, আপনার প্র্যাকটিস নাই। আপনি কিছুদিন এনাদের মতো একটু প্র্যাকটিস করেন, দেখবেন চলে আসবে। আর একটা বিষয় বলি, আপনি এই যে আজকে যতটুক যা বলছেন, আই এম প্লিজড উইথ ইউ, আপনার প্রতি আমি খুশি। কিন্তু অনেকে আছে লজ্জায় কথাই বলতে চায় না, তাদেরকে আমি সামনেই আনতে পারি না। ইটস ভেরি ব্যাড। এই যে আপনি যা বলছেন শেষে, আপনি যা 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 বলছেন না আজকে, শেষে এইটুক বলতে পারতেন একেবারে শেষে। That's all about me. Thank you very much for your kind attention. Stay well. See you next. জড়তাটা কাটানোর জন্য আমি জাস্ট প্রেজেন্টেশনটা দিতে চাচ্ছিলাম, আমি ছিলাম না। অনেক খুশি। তো দেখেন, আমি আজকের বিষয়টা দিয়ে দিই, আগামী ক্লাসে যেটা বলবেন, যে বিষয়ে আজকে দিয়ে দিচ্ছি। তো আপনি যা বলেছেন আমি অনেক খুশি। এইভাবে জড়তাটা কাটাতে হবে, আপনি অবশ্যই পারবেন। তো রুমা আপা এখন বলবেন। তো তার আগে আমি আগামীকালের প্রেজেন্টেশনের বিষয়টা, টপিকসটা নির্ধারণ করে দিচ্ছি। আগামীকালের টপিকস থাকবে হচ্ছে স্কুল ম্যাগাজিন। স্কুল ম্যাগাজিন, বিদ্যালয়ের সাময়িকী। দেখবেন স্কুলে কিন্তু প্রতি বছর একবার স্কুল ম্যাগাজিনের আয়োজন করা হয়, স্কুল ম্যাগাজিন বের করা হয়। শহরের ভালো ভালো স্কুল থেকে, জেলা স্কুল যেসব জায়গায় রয়েছে বা উপজেলা লেভেলের ভালো ভালো স্কুলগুলো থেকে কিন্তু স্কুল ম্যাগাজিন, এটা আপনারা গুগলে সার্চ দিয়ে বা একটু দেখে নেবেন, বলার সময় নিজে নিজে বলবেন যে স্কুল ম্যাগাজিনের উপরে আমাদেরকে কথা বলতে হবে। ইয়েস ইয়েস, আমিও একবার স্কুল ম্যাগাজিনে আমার একটা লেখা বেরিয়েছিল, একটা ছোট গল্প লিখছিলাম। হ্যাঁ, SCHOOL, স্কুল ম্যাগাজিন, MAGAZINE, এইটা থাকবে স্কুল ম্যাগাজিন। হ্যাঁ, এইটা একটু মনের খাতায় বা একটু নোট করে রাখেন, এই স্কুল ম্যাগাজিনটার উপরে আমরা কথা বলবো। নাও, রুমা বেগম, প্লিজ স্টার্ট ইউর প্রেজেন্টেশন। থ্যাংক ইউ। ওকে। পহেলা বৈশাখ, হ্যাঁ পহেলা বৈশাখ, এইটার উপরে। ওকে। Evening, everyone, and this is Ruma Begum. At first, I would like to thank to my honorable sir for giving me this opportunity to say something about the selected topic. Colorful event, and my topic is Pohela Boishakh. And I have no any preparation, but I want to share some thinking about this topic. Pohela Boishakh is the first day of the Bengali New Year. Yes. Is a time of renewal, hope, for families to gather, enjoy traditional food, and participate in vibrant cultural events. The day often being ওনার ওয়াইফাই কানেকশন পায় না। হ্যাঁ হ্যাঁ আপা, দেখেন আপনার ওয়াইফাই শোভাযাত্রা and continues with music, colorful. I am trying to and this event is a new beginning, a fresh start and celebration of our rich culture.
Dr. Henriquez, আপা আপনাকে 1 মিনিট আমি একটু পহেলা থামাই বৈশাখ প্লিজ। that drafted change to calendar. It's the time of reflection, renewal, and hope. ওকে আপা, আপনাকে একটু থামাতে হচ্ছে, আপনার নেটওয়ার্ক কানেকশনটা দুর্বল এই মুহূর্তে। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি না, কেটে কেটে যাচ্ছে। তো আপনি আগামী দিন কথা বলবেন, কোনো সমস্যা নাই। তো দেখেন, এই যে প্রেজেন্টেশনের টপিকসটা দিচ্ছি, এই টপিকসটার উপরে আপনারা একটু দেখে রাখবেন যে কিভাবে আমরা শুরু করব, কিভাবে আমরা শেষ করব, এবং প্রত্যেকটা জায়গা কিন্তু আমরা খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে আমি দেখিয়ে দিব আপনাদের। আর সর্বশেষ এবং সর্বপ্রথম যে কথাটা, আমাদের এই ভার্ব ফর্ম গুলো একটু মুখস্থ করবেন প্লিজ। কনজুগেশন অফ ভার্বস, এই শীটটা আমি দিয়েছিলাম, বা রেগুলার লাগলে আমি দিব। যাদের কাছে নেই তারা আমাকে একটু বলবেন। এখানে গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান। হ্যাঁ, যাদের কাছে আছে ধন্যবাদ। ইট, এট, ইটেন। দেখেন, এই ইটেন শব্দটা আমরা কেন মুখস্থ করব, এটা আমরা কেন আমাদের মেমোরিতে রাখবো? যখন আমি প্রেজেন্ট পারফেক্টের একটা বাক্য বলতে যাব, সে ভাত খেয়েছে, হি হ্যাজ ইট, আমি এই ইয়েস, আমি খাওয়া ইংরেজি জানি ইট, ভাত ইংরেজি জানি রাইস, সে ইংরেজি জানি হি। কিন্তু আমি যদি এই ইট ভার্বের V3 ফর্ম ইটেন এইটা না জানি, বাক্যটা আমি গঠন করতে পারবো না। হি হ্যাজ ইটেন রাইস। সে একটা কবিতা লিখেছে, হি হ্যাজ রিটেন এ পোয়েম। সে একটা গল্প লিখেছে, হি হ্যাজ রিটেন আ স্টোরি। অর্থাৎ এই V3 ফর্মটা কাজে লাগবে। তো এখানে দেখেন, অনেকগুলা ক্লাস আপনাদের জন্য আমি রেডি করে রেখেছিলাম, কিন্তু সময়ের স্বল্পতার কারণে এটা হয় না। তো আজকে যেখানে শেষ করলাম, আগামীকাল ক্লাসে সেখান থেকে আবার আমি শুরু করব। আর এখানে যে বাংলা প্যাসেজ ট্রান্সলেশন দিয়েছিলাম, ভাবছিলাম এইটা আজকে দিয়ে আপনাদেরকে একটু করাবো, কিন্তু এটা আগামী ক্লাসে নিব। আমার নাম রাজু, এখানে বাংলা দিয়েছি, নিচে ইংলিশ দেওয়া আছে। এখানে দেখেন, এই শীটটা আমি অনেক শীট আপনাদেরকে দিব। এই পার্সোনাল ক্লাসের একটা সুবিধা কি, আমি আপনাদের অনেক পরিমাণে শীট প্রোভাইড করব। এইগুলা আপনারা, হ্যাঁ, এইটা আপনারা একটু দেখবেন, এই শীট গুলো একটু কভার করবেন, দেখবেন অনেক কাজে দিচ্ছে। আমরা প্রতিদিন স্কুলে যাই, এর ট্রান্সলেশনটা কি হবে, নিচে দেওয়া আছে, উই গো টু স্কুল এভরি মর্নিং। এইটা আপনি আগে দেখবেন না, আগে আপনি নিজে নিজে বাংলা চেষ্টা করবেন, না পারলে তারপরে এইখান থেকে দেখবেন। এইভাবে যদি আমরা এগোতে থাকি, আমার মনে হয় অল্প সময়ের ভিতরে স্বল্প পরিশ্রমে আমরা ল্যাঙ্গুয়েজটা কভার করতে পারবো। আমার সঙ্গে কি একমত আপনারা? Yes, sir. তো আজ এই পর্যন্তই। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড নাইট টু এভরিওয়ান। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।